সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে বৃষ্টি ভেজা এই মায়াবী রাতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1233তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ ইয়াসিনের জীবনের ভালোবাসা মুখর এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মানুষ ভেবে পরীর সঙ্গে 2 বৎসর সংসার করে বরিশালের ছেলে ইয়াসিন। এই গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে পুরোটা গল্প শোনার পরে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আর গল্প শুনতে শুনতে আপনার কাছে মনে হবে যেন আপনি নিজেই পরীর রাজ্য থেকে ঘুরে এসেছেন। মনোমুগ্ধকর, ভালো লাগা আর ভালোবাসা মুখর ইয়াসিনের জীবনের বাস্তব গল্পটা আমি আশা করবো আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বরিশালের ভাই ইয়াসিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরে সাগরঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন জেলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা মাছ ধরে সাগরে গিয়ে এবং সাগরের ওই মাছ বিক্রি করে বহু কষ্টে আমাদের পরিবারটাকে চালাচ্ছিল। ছোটোবেলা থেকে আমার পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন ছিল, কিন্তু আমার জন্মের পরে আমার জীবনে একটা ভয়ঙ্কর রকমের ঘটনা আছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যেটা আমার বুঝ হওয়ার পরে আমি আমার দাদা দাদি আর আমার মা বাবার মুখে শুনেছিলাম এরকম, ছোটোবেলায় নাকি আমি দেখতে বেশি অনেক সুন্দর ছিলাম, অনেক মায়াবী ছিল আমার চেহারা। আমি জন্ম হবার পরে আমার মা নাকি আফসোস করে বলেছিল, এটাকে আল্লাহ ছেলে না বানিয়ে কেন মেয়ে বানালো না? যদি মেয়ে বানাতো তাহলে এটাকে আমি অনেক ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারতাম। আমার চেহারা এত ফর্সা ছিল এবং আমি জন্ম হবার ঠিক 4 মাসের মাথায়, 4 মাস যখন হয়ে যায় ওই সময়টাতে, আমার জন্ম হবার 4 মাসের মাথায় আমি তখন মায়ের বুকের দুধ পান করতাম। একদিন রাতের বেলায় নাকি হলো কি যে আমাদের গ্রামে নাকি আগুন লেগেছিল। আমাদের গ্রামে বলতে আমাদের বাড়ির ঠিক সামনাসামনি একটা বাড়িতে, ওই মুহূর্তে সামনাসামনি বলতে একটু দূরেরই ছিল, ওই জায়গাটার মধ্যে একটা বাড়ির মধ্যে আগুন লেগে যায়। রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ করে যখন আগুন লাগে, আগুনের চিৎকারে চেঁচামেচির শব্দে সবার ঘুম তখন ভেঙে যায়। ওই মুহূর্তে নাকি আমার মাও আমাকে বুকের দুধ খাওয়াচ্ছিল, কিন্তু আগুনের চিৎকার শুনে, মানুষের চিৎকার শুনে আমার মাও তখন আমাকে ওই ঘরে রেখে ঘরের বাইরে চলে যায়। একইভাবে আমার দাদা দাদি, আমার বাবা সবাই তখন ঘর থেকে বের হয় পাশের ঘরের ওই আগুন নেভানোর জন্য সবাই যখন বেরিয়ে পড়ে, আমার মা তখন আমাকে খাটের উপর রেখে মা তখন নিজেও দেখার জন্য যায়। যখন আমার মা নিজেও দেখার জন্য যায়, ওই সময়টাতে এরকম হলো, আমার মা যখন নাকি ঘরে ফিরে আসে আমাকে নাকি আর খাটের উপরে পায় না। আমি যেখানে ছিলাম ওখানে নাকি আমি নাই। আমার মা তখন চিৎকার দিয়ে ওঠে এবং চিৎকার দিয়ে সবাইকে একসাথ করে বলতেছে যে আমরা তো ইয়াসিনকে পাচ্ছি না, ইয়াসিন তো খাটের উপরেই ছিল। আমি গেলাম আগুন দেখার জন্য এবং ফিরে এসে দেখি ইয়াসিন নাই। এবার গ্রামের সব মানুষ আমাকে খোঁজার জন্য পাগল হয়ে গেল। কেউ বলতেছে আমাকে জিনেরা নিয়ে গেছে, আবার কেউ বলে ওখানে আগুন লেগেছে এবং সেই সুযোগে চোর ঘরে ঢুকে, যেহেতু আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, আমাকে নিয়ে চলে গেছে। এরকমভাবে হচ্ছে আমার আম্মা তখন কান্নাকাটি করতেছে, আমার দাদা দাদি তারাও নাকি কান্নাকাটি করে, বাট আমাকে আর খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ 4 দিন পরে এরই মাঝে আমার আব্বা নাকি অনেক হুজুর কবিরাজ অনেকের কাছে গিয়েছিল এবং সবাই নাকি একটা কথাই বলে, আমাকে নাকি জিনেরা নিয়ে গেছে, আমাকে পরিতে নিয়ে গেছে এবং আমাকে আর ফিরিয়ে দেবে না। এরকমভাবেই নাকি আমার আব্বা আমাকে বলতেছিল। তারা তো প্রচণ্ড রকমের ভেঙে পড়ে এবং কান্নাকাটি করে। আমার মা তো কাঁদতে কাঁদতে একদম চোখ নাকি ফুলিয়ে ফেলে ওই মুহূর্তে। একসময় দেখা গেল আমি এভাবে প্রায় 4 দিন পরে, আমি নিখোঁজ হওয়ার 4 দিন পরে একদিন হঠাৎ করে নাকি আমার মা আমার কান্নার শব্দ শুনতে পায় আমার ঘরের পিছনে। মানে আমাদের ঘরের পিছনেই নাকি আমার মা আমার কান্নার শব্দ পায় এবং কান্নার শব্দ পেয়ে নাকি আমার মা তখন আমার বাবাকে ডেকে বলে, আমার মনে হয় যেন ইয়াসিনের কান্নার শব্দ আমি পাইছি, তা চলো তো ঘরের পিছনে যাই, ইয়াসিন মনে হয় ঘরের পিছনে। এইটা বলার পরে আমার আম্মা আব্বা দুজনেই তখন ঘর থেকে বের হয় এবং আমার দাদা দাদির মুখের এই শোনা কথাগুলো আমি বলি।
এবং দেখা গেল ঘরের পিছনে যাওয়ার পরে তারা নাকি, আপনারা যেন অনেকেই মানে গ্রামের মানুষ যেন তারা কুলা চিনবেন। কুলা হচ্ছে ওই যে ধান ঝাড়ার জন্য এক ধরনের মানে মানুষ ব্যবহার করে গ্রামের মানুষরা। ওই কুলার উপরে মানে লাল কাপড় দিয়ে কুলার উপরে আপনার ধান ছিল এবং ধানের পাশে হচ্ছে আপনার সুপারি ছিল এবং 2টা পান ছিল এবং আমার গলার মধ্যে একটা স্বর্ণের চেন ছিল। এইরকম অবস্থার মধ্যে বলে মা আমাকে ঘরের পিছনে পায় এবং এরকম আজগুবিভাবে মা পাওয়ার পরে মা আর বাবা তখন আমাকে ওখান থেকে কোলে করে নিয়ে আসে, কুলাটা সহ সাথে নিয়ে আসে। এবং সকালবেলা আমার বাবা তখন আমাদের এলাকার যে মসজিদ ছিলেন, মসজিদের ইমাম সাহেবকে তখন ডেকে আনে এবং ডেকে এনে পুরো ঘটনাটা ইমাম সাহেবকে জানায়। এবং ইমাম পুরো ঘটনাটা জানার পরে বলল, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আপনারা মন খারাপ করবেন না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন একটা কাজ করেন, আমাদের বাড়ির পাশে সাগর ছিল, বলে সাগরের মধ্যে এই কুলাটা, লাল কাপড়টা, যা যা ছিল সব কিছু বাসায় দেন, শুধু আপনার ছেলেকে রেখে দেন। আমার আব্বা তখন বলল, আমার ছেলের গলায় একটা স্বর্ণের চেন আছে, এটা কী করব? হুজুর বলল, ওইটা আপনারা রেখে দেন, ওইটা আপনার ছেলেকে ভালোবেসেই দিয়েছে, যে দিয়েছে ওইটা রেখে দেন। তখনই আমার আব্বা আম্মা করলো কি, ওই যে কুলার উপরে যে লাল কাপড় ছিল, লাল কাপড় সহ ওই পান সুপারি যা যা ছিল সব কিছু ওই নদীর পানিতে ভাসিয়ে দেয়। এবং নদীর পানিতে ভাসিয়ে দেওয়ার পরে শুধু স্বর্ণের চেনটা আমার মা তখন আমার মায়ের কাছে রেখে দেয়। এরকমভাবেই হচ্ছে আমার শৈশবের ঘটনা। এবং বড় হবার পরে এই ঘটনাগুলো আমি আমার দাদা দাদির মুখে শুনতে পাই এবং শুনতে পাওয়ার পরে আমার দাদি আমার বারবার বলে, তুই 4 দিন কোথায় ছিলি, কে তোকে নিয়ে গিয়েছিল, তুই কোন জায়গায় ছিলি? দাদি আমাকে বারবার এই প্রশ্ন করতো, বাট আমি দাদির মুখের দিকে তাকিয়ে বলতাম, আমি তো জানি না আমাকে কোথায় নিয়ে গেছিলো, আমাকে কে নিয়ে গেছিলো, আমি কোথায় ছিলাম, এই কোনো কিছু আমি জানি না। দাদি তখন হাসতে হাসতে বলে, ভালোই হয়েছে, তুই যেখানে গিয়েছিস সেখানে ভালোই ছিলি মনে হয়। এরকম করে দাদি হাসাহাসি করে এবং আমিও দাদির সাথে অনেক দুষ্টমি করি এবং হাসাহাসি করি। এরকম করতে করতেই মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হবার পরে আমি তখন আমার আব্বার সাথে ট্রলারে মাছ ধরতাম, সাগরে যেতাম এবং সাগরে গিয়ে আমি ট্রলারে মাছ ধরতাম। এরকম করতে করতে ট্রলারে আমি যখনই মাছ ধরতে যাইতাম, মানে যেদিনে যাইতাম আমি সেদিনেই একটা ভয় পাইতাম। মানে ভয় পাইতাম বলতে কি, বিষয়টা ছিল এরকম, ট্রলার দিয়ে আমার আব্বা যখন মাছ ধরে আমার কাছে মনে হতো যে ট্রলারের মধ্যে অন্য কিছু একটা জিনিস আছে বা কিছু একটা জিনিস আমাকে ধরার জন্য আমার পিছনে পিছনে হাঁটতেছে বা আমাকে অ্যাটাক করার চেষ্টা করতেছে। এইরকমটা আমার কাছে তখন মনে হতো এবং মনে হওয়ার পরে আমি এগুলো আমার আব্বুর কাছে বলতাম যে, আব্বু এমন এমন ঘটনা, এগুলো বলতাম। এবং যেদিনই ট্রলার দিয়ে আমি মাছ ধরতে যাইতাম ওই দিনে মানে রাতে ফেরার পরে সকালবেলায় আমার শরীরে প্রচণ্ড জ্বর আসতো। মানে আমি জ্বরে কাতরাইতে থাকতাম, মানে জ্বরে আমার শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। 2-3 দিন আমি আর শরীর নাড়াচাড়া করতে পারতাম না। এরকমভাবেই তখন আমার সময়গুলো কাটতেছে। এমন করতে করতে একটা পর্যায়ে হলো কি, আমার আম্মা বলে, আমার আব্বারে বললো যে একটা কাজ করেন, ইয়াসিনের যেহেতু এরকম সমস্যা, তাহলে ইয়াসিনকে আর সাগরে নিয়ে যায়েন না, ইয়াসিন বাড়িতেই থাকুক, ইয়াসিনকে আর সাগরে নিয়েন না। এই কথা আমার আব্বা তখন হচ্ছে আমার মা তখন আমার আব্বাকে বললে পরে আমার আব্বা তখন আমার আম্মাকে বলে যে, ঠিক আছে, যেহেতু ইয়াসিনের এরকম সমস্যা, ওকে নিলে পরে ওর জ্বর উঠে যায়, শরীর খারাপ হয়ে যায়, তাহলে ঠিক আছে আমি ইয়াসিনকে নিব না, এবার থেকে আমি একাই মাছ ধরতে যাব। পরে আমার আব্বা একাই যাইতো, আমি তখন বাড়ির মধ্যে বসে থাকতাম। আমার বয়স তখন একেবারে কমও না বেশিও না, ধরুন আপনার 15-16 এরকম হবে আর কি, ওই বয়সী। আমি তো পড়াশোনা করতাম না ওই সময়টা পর্যন্ত, যে স্কুলে যতটুকু পড়ছি ততটুকুই। তো আমার খালু কিন্তু আবার মানে ওষুধের ফার্মেসি ছিল, মানে ওষুধ বিক্রি করতো, ফার্মেসি ছিল। তো আমার মা তখন একদিন করলো কি, আমার খালার সাথে কথাবার্তা বলে আমারে বলতেছে খালুর বাড়িতে চলে যাওয়ার জন্য। খালুর বাড়িতে গিয়ে ওষুধের দোকানে মানে ওষুধের ফার্মেসিতে যদি আমি ওষুধ বিক্রি করি তাহলে ওষুধ সম্বন্ধে আমার একটা ধারণা আসবে, আমার একটা আইডিয়া আসবে এবং এরপরে আমি ওষুধ বিক্রি করতে পারবো। মানে এরকম একটা চিন্তাভাবনা আমার মায়ের মাথায় তখন আসে। এবং এই চিন্তাভাবনা মায়ের মাথায় আসার পরে মা তখন আমার আব্বারে বললো যে, তুমি একটা কাজ করো, তাইলে ইয়াসিনকেও আমার বোনের বাড়িতে পাঠাই দাও, আমার ছোটো খালার বাড়িতে পাঠাই দেওয়ার জন্য বলতেছে। আমার আব্বা বলে, যেহেতু ইয়াসিন আমার সাথে মানে ইয়াতে যায় না, দরিয়ায় যায় না, মাছ ধরে না, তো ইয়াসিন যদি ওর খালার বাড়িতে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তো যাজ্ঞা আমার আব্বা এরকম করে বলে। এবং এমন করে বলার পরে আমার আম্মা তখন করলো কি, আমাকে আমার খালার বাড়িতে পাঠানোর জন্য প্রস্তুতি নিল। ওই মুহূর্তে বাড়ির মধ্যে আমার আরও 2টা ভাই আছে এবং আমার ছোট একটা বোনও আছে। যদি আমি খালার বাড়িতে চলে যাব, সবাই আমাকে যেতে দিলেও আমার দাদিমণি আমাকে যেতে দিচ্ছে না। আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো, মানে অনেক ভালোবাসতো দাদিমণি আমাকে। তো দাদু বলতেছে যে, না তোর যাইতে হবে না, তুই যাইস না, তোর যাইতে হবে না, তুই আমার বাড়িতে থাক, তুই আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে খাবি, তুই আমার বাড়িতে থাক, তোর যেতে হবে না। মানে দাদি আমাকে কোনোভাবেই যেতে দিচ্ছে না।
পরে আমার বাবা আমার দাদিরে বুঝায় যে ও যাক, ওইখানে গেলে এখানে থেকে থেকে তো নষ্ট হয়ে যাচ্ছে, বাট ওই জায়গার মধ্যে গেলে ওষুধের ফার্মেসিতে চাকরি করবে, ওষুধ দোকানে চাকরি করবে, আর ওষুধ দোকানে কাজ করলে ওর ওষুধ সম্বন্ধে একটা ধারণা আসবে, পরে ওরে আমি নিজে একটা ফার্মেসি দিয়ে দিব। এরকম কথা আমার আব্বা বলে, এবং এরকম কথা বললে পরে আমার দাদি তখন একটা পর্যায়ে রাজি হয়ে যায়। এরপরে আমি আমার খালার সাথে আমার ওই খালার বাড়িতে চলে যাই, এবং খালার বাড়িতে চলে যাওয়ার পরে খালুরে বাড়ির সামনে একটা ছোট্ট একদম ছোটোখাটো একটা দোকান আছে, ছোট একটা ওষুধের ফার্মেসি আছে, ওষুধের ফার্মেসি। এবং তার পাশাপাশি আমার খালু কিন্তু আবার বিভিন্ন ধরনের আপনার গাছালির ওষুধও বিক্রি করতো, যেটা বনাজি বলে, বনাজিও কিন্তু আমার খালু বিক্রি করতো, বনাজি ওষুধও বিক্রি করে। এবং আপনার ওই হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির সব ধরনের ওষুধ আমার খালুর কাছে ছিল। তো আমিও তখন খালুর দোকানে বসে আছি, একদিন দুদিন। আমার আবার 2টা খালাতো বোন আছে, ওরা কিন্তু আমার অত্যাধিক ভালোবাসে, আমার অনেক ভালোবাসে, আমার সাথে আমার খালাতো বোনদের অনেক ভালো সম্পর্ক। ওরা দুজনেই ছোট, আমার বয়স অনেক ছোট। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, আমার খালু অনেকটা অসুস্থ হয়ে যায়। আমি খালার বাড়িতে প্রায় আপনার 2 বছরের মতো থাকি। আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের মতো হবে ওই সময়। আমার খালু তখন অনেকটা অসুস্থ হয়ে পড়ে, অনেক অসুস্থ হয়ে যায়, এবং খালু আস্তে আস্তে করে ওনার এই ব্যবসা বাণিজ্যগুলো আস্তে আস্তে ক্লোজ করে দিতে চায়। উনি আর ওষুধের ফার্মেসি করবে না, দোকানদারি করবে না। ওনার যেহেতু 2টা মেয়েকে বিয়ে দিতে পারলে উনি আর কোনোভাবেই এই দোকানদারি ব্যবসা বাণিজ্য এইসবের প্রতি উনি আর থাকবে না। উনি ঘরে থাকবে, রেস্ট করবে, যেহেতু ওনার ছেলে নাই, 2টাই মেয়ে। পরে এরকমভাবে আমার খালু তখন সিদ্ধান্ত নিল যে ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দেবে। তখন ব্যবসা বাণিজ্য প্রায় ক্লোজ করে দেয়। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে আমি আমার খালুর বাড়িতে আছি, আমার খালার বাড়ির লোকজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়, সবার সাথে আমার মধুর একটা সম্পর্ক হয়। তো সবার সাথে আমার উঠা বসা, এই গ্রামে যেহেতু আমি অনেকগুলো বছর ধরে আছি, তো একটা পর্যায়ে আমি আর আমার গ্রামে গেলাম না, আমার বাড়িতে গেলাম না। আমার বাড়িতে না গিয়ে আমি তখন খালুর বাড়িতেই রয়ে গেলাম, খালাম্মার বাড়িতে রয়ে গেলাম। খালু তখন একেবারে দোকানপাট প্রায় সব কিছু বন্ধ করে দেওয়ার মতো একটা অবস্থা, এরকম একটা অবস্থা। এমন করতে করতে একটা পর্যায়ে আমি খুব অভাবে পড়ে যাই। সত্যি কথা বলতে প্রায় 2-3 মাস ধরে খালু আমাকে কোনো টাকা দেয় না, এবং আমি আর চলাফেরা করতে পারি না বলে আমি একদিন বাড়িতে যাই। বাড়িতে গেলে পরে আমি আমার আম্মারে বলি যে আম্মা আমার কয়টা টাকা দাও, আমি চলতে পারি না খালাম্মার বাড়িতে। খালু তো আর এখন আগের মতো আমার টাকাটুকুও দেয় না, বেতনও দেয় না। তা আব্বা বলছিল আব্বা আমাকে নিজে একটা ওষুধের ফার্মেসি করে দিবে, তা আব্বাও তো এখন আমাকে ওষুধের ফার্মেসি করে দিচ্ছে না। আমি চলতে পারি না, আমার হাত খরচের টাকা নাই, তুমি আমার টাকা দাও। আম্মা তখন আমার টাকা দেয় না। আমি যতই আম্মার কাছে বলি যে আম্মা আমার টাকা দাও, আমার টাকা দেয় না, কোনোভাবে আম্মা আমাকে টাকা দেয় না। তো এরকম করতে করতে এইটা আমি রাতের বেলায় চিন্তা করতেছি ঘরে চুরি করব। যেহেতু আম্মা আমাকে টাকা দেয় না, আমার তো টাকা লাগবে, আমার হাত খরচের টাকা নাই। আমি তখন ঘরের মধ্যে চুরি করি, এবং চুরি করতে গিয়ে আমি আমার আম্মার ড্রয়ারের মধ্যে একটা ছোট স্বর্ণের চেন পাই। যেই চেনটা আমার কাছে মনে হলো আর কি যে একটা অদ্ভুত রকমের সুন্দর একটা চেন, একটা রকেট আছে খুবই ছোট। এই চেনটা পাওয়ার পরে আমি তখন করি কি, চেনটা চুরি করি, চুরি করে প্যান্টের পকেটে ঢুকাই আমি তখন করি কি, আমার আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি খালাম্মার বাড়িতে চলে যাব। চেনটা স্বর্ণের চেন আছে, এটা বিক্রি করব, এটা বিক্রি করলে তো মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে, তাই না? এইটা মনে করে আমি তখন আমার খালাম্মার বাড়িতে চলে যাই, খালাম্মার বাড়িতে যাই। তো খালাম্মার বাড়িতে গেলে পরে দুপুরের দিকে সকালে চলে যাই, দুপুরের পরে আমার মা তখন আমার খালার বাড়িতে আসে। তখন পর্যন্ত কিন্তু আমি চেনটা বিক্রি করি নাই, এটা আমার কাছেই ছিল। মা এসে আমার বলতেছে তুই ঘর থেকে চেন নিয়ে আসছিস, স্বর্ণের চেন তুই ঘর থেকে নিয়ে আসছিস, চেন দে। আমি মারে বললাম যে আমি তো কোনো চেন আনি নাই, তুমি এগুলো কী বলতেছ? আমি কোনো চেনটেন আনি নাই, আমার কাছে কোনো চেন নেই। আমার আম্মা বলে না তুই স্বর্ণের চেন নিয়ে আসছিস। মা তখন আমারে বলে বাবারে এই চেনটি এরকম একটা চেন, আমি তোরে কি বলবো, হয়তো তোর মনে নাই, আমি তুই তো মনে নাই, আমি তোরে বলি ছোটোবেলায় যে তোর গলায় একটা স্বর্ণের চেন পাওয়া গেছিলো 4 দিন পরে, এটা ওই অলৌকিক চেনটা, এটা তুই বিক্রি করিস না, তো এটা মায়ের দিয়ে দে, আমি তোরা টাকা দিব। এখন আমার কথা হচ্ছে আমি যদি আম্মার কাছে ফিরিয়ে দিই তাহলে তো আমি চোর হিসাবে সাব্যস্ত হয়ে গেলাম, আমার দাদা দাদি আমার ভাই বোনেরা সবাই আমাকে চোর মনে করবে, আমি তো চোর হয়ে গেলাম। এই জন্য আমার আম্মা আমাকে টাকার প্রস্তাব দেওয়ার পরেও আমি আম্মাকে আর চেনটা ফিরিয়ে দিলাম না। আমি একটা কথাই বললাম যে না আমি এই চেনটা আনি নাই, বা আমার এই চেন আমি আনি নাই। আমার কথা হচ্ছে আমার মামাতো বোনদের কাছে আর আমার খালাতো বোনদের কাছে আমি ছোট হয়ে যাব, সবার কাছে আমি চোর সাব্যস্ত হয়ে যাব। এবং দীর্ঘদিন খালুর দোকানে আমি কাজ করছি, এখন খালুও মনে করবে হয়তো আমি ওনার দোকানে চুরি করছি, নাইলে আমি যেহেতু ঘরে চুরি করতে পারি তাহলে তো আমি ওনার দোকানেও চুরি করতে পারি, তাই না? খালু হয়তো এরকমটাও মনে করতে পারে। এই জন্য আমি আর মাকে চেনটা ফিরিয়ে দিলাম না। মা চেনটা নিয়ে যাওয়ার জন্য খুব জোরাজোরি করছে,
তুই বাবা সেন্টটা দিয়ে দে, সেন্টটা দিয়ে দে, অনেক বলছে, কিন্তু আমি আম্মাকে আর সেন্ট দিলাম না। এবার স্বর্ণের সেন্টটা আম্মাকে না দিয়ে পরে আমার আম্মা তখন চলে গেল বিকালবেলা। এর 2 দিন পরে আমি তখন করলাম কি, যে সেন্টটা বিক্রি করার জন্য আমার খালুর দোকানের ওইদিকেই একটা স্বর্ণের দোকান আছে, মানে স্বর্ণকারের দোকান আছে, হিন্দু, বিপ্লব বড়ুয়া হচ্ছে ওনার নাম। এই বিপ্লব বড়ুয়ার কাছে আমি তখন সেন্টটা নিয়ে গেছি গোপনে। সেন্টটা নিয়ে গিয়ে বললাম যে এটার দাম কত হবে, আমি এটা বিক্রি করব। পরে উনি সোনার সেন্টটা হাতে নিল এবং হাতে নিয়ে উনি সেন্টটাকে পুড়ছে, আগুনে পুড়ছে, পুড়ে বলতেছে যে স্বর্ণটা অনেক খাঁটি, অনেক ভালো মানের একটা স্বর্ণ। আচ্ছা ঠিক আছে, কত দিতে হবে? আমি বললাম আপনি বলেন যে এটা দাম কত আসে, মাপেন, মাইপে একটা দাম আসছে, ওই টাকাটা উনি আমাকে দিছে। এবার ওই টাকাটা দেওয়ার পরে মোটামুটি আমি অনেক টাকাই পাইছি। তা আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে কি, এই টাকা যেহেতু আমি পাইছি, আমি এটা দিয়ে কিছু একটা করব, হয় কোনো ব্যবসা বাণিজ্য করব, না হয় কোনো কিছু একটা করব, যেহেতু আমি টাকাটা পাইছি, এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায়। এই টাকাটা নিয়ে আমি কিন্তু আমার সেন্টটা আমার প্যান্টের পকেটে ছিল, আমি আপনাকে বলি, প্যান্টের পকেট থেকেই কিন্তু আমি সেন্টটা বের করে ওনার কাছে বিক্রি করছি। বিক্রি করে কিন্তু আমি বাড়িতে আসছি, টাকাটা নিয়ে বাড়িতে আসছি। টাকাটা নিয়ে বাড়িতে আসার পরে আমার মামাতো বোনেরে, মানে টাকাটা নিয়ে আমি তখন বাড়িতে আসছি, মানে এই প্যান্টের সেন্টটা নিয়ে, এই পকেটের মধ্যে সেন্টটা ছিল, আমি তখন আসছি। আসার পরে টাকাটা আমি বিছনার নিচে রাখছি, টাকাটা বিছনার নিচে রাখার পরে আমি তখন করলাম কি, প্যান্টটা খুলে আমার মামাতো বোনকে বললাম যে প্যান্টটা একটু ধুয়ে দে, প্যান্টটা একটু ধুয়ে দে, এটা আমার মামাতো বোনটা আমি বলছি। বলার পরে আমার মামাতো বোন করছে কি, মানে ওর মতো করে দুষ্টামি করতেছে, ও ফ্যান ধুইল না, পরে আমি নিজে ফ্যানটা ধুইলাম। প্যান ধুয়ে প্যান্টটা শুকাইতে দিয়া, আর সরি মামাতো বোন বলতে খালাতো বোন আর কি, পরে প্যান্টটা শুকাইতে দিয়া আমি তখন এইভাবেই পড়ে আসি। প্রায় 3 দিন কেটে গেছে এই সেন্টটা বিক্রি করার। 3 দিন পরে একদিন হলো কি, আমি বিকালবেলা মাঠে গেছিলাম খেলার জন্য, আমার খালার বাড়ির ওখানে মাঠে খেলতে গেছি। মাগরিবের কিছুক্ষণ আগে খেলা শেষ করে তখন বাড়িতে আসছি। আইসা হাত মুখ ধুইলাম, খালা আমারে চা বিস্কিট দিল, খাইলাম। খাইয়া মাগরিবের নামাজ পইরা আমি তখন রুমে আসছি, মানে আমার খাটে আসছি। আমার ঘরে আসার পরে দেখলাম কি, আমার বিছনার পাশে আমার এই স্বর্ণের সেন্টটা পড়ে আছে, যেটা আমি আজ থেকে 3 দিন আগে বিপ্লব বড়ুয়ার কাছে বিক্রি করে আসছিলাম। যে সেন্টটা আমি আজ থেকে 3 দিন আগে বিপ্লব বড়ুয়ার কাছে বিক্রি করছি, এবং 3 দিন পরে আমি দেখি যে আমার বালিশের পাশেই সেন্টটা পড়ে আছে, খুব সুন্দর করে পড়ে আছে। এইটা পাওয়ার পরে আমি তো অবাক হয়ে গেলাম, কিরে 3 দিন পরে এই সেন্ট এখানে কোত্থেকে আসছে, আমি তো আর বুঝতে পারতেছিলাম না। বুঝতে না পারিয়া এই সুন্দর সময়ে আমি তখন রওনা দিছি বিপ্লব বড়ুয়ার দোকানে। বিপ্লব বড়ুয়ার দোকানে রওনা দিয়া বিপ্লব বড়ুয়ার দোকানে যেয়ে বললাম যে দাদা, আমি যে 3 দিন আগে আপনার কাছে একটা সেন্ট বিক্রি করছিলাম, মনে আছে? উনি বলে হ্যাঁ আছে তো। আমি বললাম সেন্টটা কই? বলে সেন্টটা তো আজকে দুপুরে তোদের গ্রামেরই চাঁদনি, মানে চাঁদনি কিনে নিয়ে গেছে। আমাদের গ্রামেরই একটা মেয়ে আছে চাঁদনি, ওর আব্বা হচ্ছে বিদেশে থাকে, ওদের আবার মোটামুটি ভালো টাকা পয়সা আছে। তাই আমি বললাম চাঁদনি কিনে নিয়ে গেছে? বলে হ্যাঁ চাঁদনি কিনে নিছে। আমি বললাম চাঁদনি কিনে নিছে, মানে বুঝলাম না, মানে এটা চাঁদনি কেন কিনে নিল? বলে সেন্টটা চাঁদনি দেখছে আমার দোকানে আসছো আংটি বানানোর জন্য, এখন দেখা বলতেছে সেন্টটা অনেক সুন্দর, আমারে বলে এটা কার? আমি তখন তোর কথা বললাম যে ইয়াসিন বিক্রি করছে। আর আপনি আমার কথা বলে দিছেন? বলে হ্যাঁ আমি তোর কথা বলছি। বলার পরে সেন্টটা তার পছন্দ হয়েছে, এটাও কিনে নিছে। কথাটা খুব খেয়াল করে শুনবেন, কিন্তু ঘটনাটা এই জায়গায় লুকিয়ে আছে। পরে আমি বললাম যে এটি কী ধরনের কথা, সেন্টটা চাঁদনি কিনে আবার আমারে কেন দিয়ে দিবে? পরে আমি সেন্টটা বের করে ওনার দেখে আমি সেন্ট এটা না। উনি বলে হ্যাঁ এটাই তো, কে চাঁদনিকে তোরে দিয়ে দিছে? আমি ওনার আর কোনো কিছু বললাম না, যেহেতু রাত হয়ে গেছে। এখান থেকে আমি তখন আমার খালার ঘরে গেলাম। খালার ঘরে যাওয়ার পরে খালাতো বোনদের সাথে খাবার খাইতে বসছি। বৈশা আমার খালাতো বোন, বড় খালাতো বোনের কাছে চাঁদনি কিন্তু বারবার আসে, মানে চাঁদনির সাথে আমার বড় খালাতো বোনের একটা ভালো সম্পর্ক আছে। চাঁদনি যদিও আমার খালাতো বোনের বড় হবে বয়সে, মানে আমার খালাতো বোনের বড়, এরপরও খালাতো বোনের সাথে একটা ভালো সম্পর্ক। এইবার ভাই হয়েছে কি, আমি আমার খালাতো বোনরে খাইতে বসে জিজ্ঞেস করলাম যে কী রে, চাঁদনি কি আজকে আমাদের বাড়িতে আসছিল? ও আমার বলে আসছে তো, আজকে তো সারাদিনই চাঁদনি আপু আমাদের ঘরে ছিল, আমাদের বাসায় ছিল। বলে আমার রুমে গেছে? বলে আপনার রুমেও তো অনেক ঘুরছে টুরছে, কী হয়েছে, আপনি কি কিছু হারাই ফেলছেন নাকি? আমি বললাম যে না কিছু হারাই না। আমি কিন্তু তারপরেও আমার খালাতো বোনের কাছে এটা বলি না যে চাঁদনি আমার এটা দিয়ে গেছে, কারণ আমার কথা হচ্ছে যদি আমি বলি, ও যদি আবার মামাকে খালুকে বলে দেয় বা এদেরকে বলে দেয় বা জিনিসটা জানাজানি হয়ে যাবে, আমি চাচ্ছিলাম এটা বাস্ট না হোক, আমি এটা গোপনে ইনকোয়ারি করব। এই জন্য আমি আর আমার খালাতো বোনের কোনো কিছু না বইলা রাতে ঘুমিয়ে গেছি। রাতে ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা আমার খালু আমারে বলতেছে কই জানি যাবে, আমারে নিয়ে কই জানি যাবে কোথায় একটা গাছ আনার জন্য। আমার খালু গাছ দিয়ে ওষুধ বানায়, তো বনের মধ্যে ওইদিকে কোথায় জানি যাবে, আমারে বলতেছে যে ইয়াসিন আমার সাথে চলো। পরে আমি আমার খালুর সাথে সেন্টটা কিন্তু ঘরের মধ্যে রাখছি, ঘরের মধ্যে রাইখা
আমার খালুর সাথে আমি তখন ওইদিকে গেছি, মানে গাছ খোঁজার জন্য। খালু গাছ আই না, গাছের রস দিয়ে ওষুধ বানাবে। তো ওইখান থেকে গাছের রস দিয়ে ওষুধ বানাইতে আমি ওইখান থেকে আসতে আসতে ভাই মাগরিবের আজান দিয়ে দিছে। বন থেকে ফিরে আসতে আসতে মাগরিবের পর হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। তো সারাদিন বনের ভিতরে খালুর সাথে হাঁটছি, গাছপাতা গাছের লতা পাতা খুঁজছি, শরীরটা অনেক ক্লান্ত ছিল। আইসা গোসল করছি এবং গোসল করেই আমি খাবার খাইছি। খাবার খাইয়ে যে আমি শুইছি, আমার আর কোনো হুঁশ নাই। পরের দিন 8:30 বাজে আমার ঘুম ভাঙে। এর পরের দিন 8:30 বাজে ঘুম ভাঙার পরে আমি যখন ঘুম থেকে উঠছি, ওইটা হাত মুখ ধুইছি, নাস্তা করছি। আমি খালারে বললাম যে খালু কই? বলে তোর খালু তো তোর অনেক ডাকছে, ডাকে তোর খালু চলে গেছে, তোর খালু নাকি আরও ওষুধ লাগবে, উনি ওষুধ আনা গাছ আনার জন্য উনি জঙ্গলে গেছে। আমি বললাম যে আমারে ডাকছে, আমি তো আমার খালু ডাকে একটাও শুনি নাই। যাই হোক, এরপর দিন খালু চলে গেছে। আমি তখন সকালবেলা উইঠা কলপারে গিয়া হাত মুখ ধুয়ে নাস্তা করে আস্তে আস্তে করে চাঁদনি গোবারের দিকে রওনা দিতেছি। মানে আমি চাঁদনিরে জিজ্ঞেস করবো যে ও চেনটা আইনা কেন আমারে দিয়ে দিল, মানে আমাকেই কেন স্পেসিফিক সে চেনটা দিল, এইটা কেন দিল, আমি ওটা জিজ্ঞেস করবো। এবার ওদের বাড়ির দিকে যাওয়ার পরে দেখলাম যে ও ঘরে নাই। ওর মায়ের জিজ্ঞেস করলাম যে মামি চাঁদনি খালা চাঁদনি কোথায়? আমি ওর মারে খালা ডাকতাম, যে খালা চাঁদনি কই? তা আমারে বলে যে চাঁদনি তো ওর নানার বাড়িতে গেছে। আমি বললাম নানার বাড়িতে গেছে, ওর নানার বাড়ি কই? খালার জিজ্ঞেস করলাম। খালা বলে ওর নানার বাড়িতে এখানে না, অনেক দূরে। আমি তখন বললাম খালা কত দূরে, মানে কত দূরে আপনার বাপের বাড়ি? উনি আমাকে যে ঠিকানা দিল এটা হচ্ছে অনেক দূরে, মানে এখান থেকে যেতেও একদিন সময় লাগবে, এত দূরে, বরিশালের মধ্যেই, বাট অনেক দূরে। পরে আমি বললাম যে চাঁদনি গেছে কবে? বলে গতকালকে বিকালবেলা ওর মামা আসছিল, ওর মামার সাথে গেছে। পরে আমি চিন্তা করলাম যে গতকালকে বিকেলবেলা ও চলে গেল, তো ওই সময় কিন্তু আমার মোবাইল ফোনটা নাই, মানে এখন যেরকম ডিজিটাল জামানা, মোবাইল ফোনে ফোন করে খোঁজখবর নেওয়া যায়, তো ওই সময় মোবাইল ফোন টোন ছিল না, যার জন্য আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি, মানে ও কোথায় গেছে না গেছে বা ওর সাথে আমার যোগাযোগ হয় নাই। পরে আমি পুনরায় আমার খালার বাড়িতে আবারও চলে আসি। ওইভাবে 1 দিন 2 দিন 3 দিন খালুর সাথে থাকতেছি, কিন্তু চাঁদনি আর ওর নানার বাড়ি থেকে আসে নাই। ও যদি ধরনের নানার বাড়ি থেকে আসতো, তাইলে পরে আমি ওর সাথে কথা বলতে পারতাম বা কিছু জানাইতে পারতাম যে সিনটাও আমাকে কিনা আবার কেন ফিরে দিয়ে গেল। ও নানার বাড়ি থেকে আসে না, আমি ওরে জিজ্ঞাসা করতে পারিনি। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল, এবং কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে হলো কি, আমার মা আসছে। আমার মা এসে বলতেছে যে এই বাড়িতে যেহেতু আমার খালু দোকান বন্ধ করে দিছে, আমার এই বাড়িতে থাকার দরকার নাই। আমার মা আমাদের বাড়িতেই একজনের একটা দোকান আছে, ওই দোকানে আমি যাতে বসি, মানে ওষুধের দোকান আর কি, আমাদের গ্রামের মধ্যেই পড়ছে। তো এই কথা আম্মা আমারে বললো। বলার পরে আমি তখন বললাম কি, আমার মায়ের কথা মতো আমার খালার বাড়ি থেকে তখন আমি চলে যাই। খালার বাড়ি থেকে আমার বিডিংপত্র, কাগজপত্র সব কিছু নিয়ে আমি চলে যাই, যেহেতু খালার বাড়িতে আমার কোনো কাজ নাই, আমি এমনিই পড়ে আছি, আমার কোনো কাজ কাম নাই। তো যাওয়ার সময় আমি স্বর্ণের চেইনটা এবং ওই টাকাটা আমি সাথে নিয়ে যাই, সাথে নিয়ে আমি ওখান থেকে চলে যাই। তো আমার পরিকল্পনা হচ্ছে আমি এরপরে চাঁদনিরে বাইরে জিজ্ঞেস করবো, এখন ও নানু বাড়ি থেকে কবে আসবে এটা তো আর আমি জানি না। আর এদিক দিয়ে ওর স্কুল বন্ধ, এবং স্কুল বন্ধ হওয়ার কারণে ওর নানু বাড়িতেও চলে গেছে। তো এই চাঁদনি নামের মেয়েটার প্রসঙ্গে আমি একটু বলে রাখি, এই মেয়েটা মনে হয় আমার খুব পছন্দ করতো। মাঝে মাঝে আমার নানু বাড়িতে আসতো, আসলে পরে আমার দিকে তাকায় থাকতো, মানে আমার খালার বাড়িতে আসলে আমার দিকে তাকায় থাকতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো, মানে একটু লুকোচুরিভাবে আমার দিকে তাকাতো। তো আমার কাছে দেখে মনে হতো যে ও মনে হয় আমার পছন্দ করে। মানে একটা মানুষকে আরেকটা মানুষ পছন্দ করলে যেই ধরনের জিনিসগুলো মানে দেখা যায় বা বোঝা যায়, এই পুরোপুরি জিনিসগুলো চাঁদনির মাঝে সব কিছু ছিল। তো এইটা আমার কাছে মনে হলো যে ও মনে হয় আমার পছন্দ করে, এবং এটার জন্যই মনে এই কাজটা করছে। পরে ওর সাথে আমার আর দেখা হলো না। আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আমার মা তখন আমাকে ওই দোকানে কথাবার্তা বলে ওই দোকানের মধ্যে তখন আমার চাকরির ব্যবস্থা করে দিল। আমার খালুর ওই দোকানের মধ্যে, মানে আমাদের গ্রামের এক কাকা হয়, ওনার ওষুধের ফার্মেসিতে আমি তখন বসছি। তো ভাই ওনার ফার্মেসিতে প্রচুর কাস্টমার আসে, মানে অনেক কাস্টমার আসে, অনেক কাজ, মানে মোটামুটি নিঃশ্বাস ফালানোর মতো কোনো অবস্থা নাই, বেতনও অনেক কম। তা এই কাজে চাপে পড়ে, দোকানের চাপে পড়ে আমি আর চাঁদনির খবর নেওয়ার জন্য আমার খালার বাড়িতে যেতে পারি নাই। আর আমার খালাতো বোনদের সাথেও এই বিষয়ে আমি আর কোনো কিছু বলতে পারি নাই। খালাম্মার সাথেও আমার এই বিষয়ে কথা হয় নাই, কারোর সাথেই কথা হয়নি। এই ঘটনাটা শুধুমাত্র আমি জানি। এই যে চাঁদনি স্বর্ণকারের কাছ থেকে স্বর্ণটা ফিরিয়ে আমাকে দিয়ে গেছে, এটা শুধুমাত্র আমি জানি, এই ঘটনা আর কেউই জানে না। এইভাবে প্রায় অনেকগুলো মাস কেটে গেল, প্রায় 3 মাস 4 মাসের মতো কেটে গেছে, এবং আমি আর আমার খালার বাড়িতে যাইতে পারিনি। 3-4 মাস ধরে আমি এখানেই পড়ে আছি, এই দোকানেই পড়ে আছি, এই দোকানেই কাজকাম করতেছি। এবং 3-4 মাস পরে একদিন সময় করে ছুটি নিয়ে আমি আমার খালার বাড়িতে যাই, এবং খালার বাড়িতে যাওয়ার পরে আমি আমার খালাতো বোনের মুখে জানতে পারি চাঁদনির নাকি বিয়ে হয়ে গেছে। আমি বললাম বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ, আজকে তো প্রায় 2 থেকে আড়াই মাস হয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে।
তো এখন ওর বিয়ে হয়ে গেছে এটা জানার পরে মানে আমি খুব কষ্ট পাই আর কি, যে ওর সাথে আমার শেষ দেখাটা হলো না বা কথা হলো না, কেন আমার সাথে এই কাজটা করলো। পরে এই ঘটনা আমি আমার মামাতো বোনকে একটু মানে আমার খালাতো বোনকে একটু জানাই আসি, এরকমভাবে বলি যে আমি একটা জিনিস বিক্রি করছিলাম, ওই জিনিসটা চাঁদনি এসে আমাকে আবার ফিরিয়ে দিয়ে গেছে। কেন দিছি, তুই যদি পারিস চাঁদনি যদি কখনো বাড়িতে আসে তাহলে তুই জিজ্ঞেস করিস। এই কথা আমি আমার মামাতো বোনরে বলি, ও খালাতো বোনরে বলি। ও আমারে বারবার বলে, ভাইয়া কি মানে কি জিনিস চাঁদনি আপু আবার দোকান থেকে ফিরাই না আপনি দিছে, আপনি আমাকে জিনিসটা কি সেটা বলেন। আমি বললাম না, জিনিসটা কি এটা বলা যাবে না, শুধু তুই বলিস যে জিনিসটা এনে আমাকে আবার ফিরিয়ে দিছে, কেন দিছে। তো আমার খালাতো বোন বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার খালাম্মার বাড়িতে ঘন্টা 2 মতো ছিলাম, থেকে যেহেতু চাঁদনির সাথে আমার দেখা আর হলো না, আমি আমার খালাম্মার বাড়ি থেকে পুনরায় আবার আমাদের বাড়িতে চলে আসি। আমাদের বাড়িতে এসে আমি এই দোকানদারি আবারও করতেছি ওনার দোকানে। তো আরও 2 মাস থেকে 2 থেকে আরও 3 মাসের মতো ওনার দোকানে আমি কাজ করি। টোটাল 4, 5, 6, 7 মাস ওনার দোকানে কাজ করি। এখন এই 7 মাস আমি কাজ করি, 7 মাস কাজ করার মানে পরিপ্রেক্ষিতে উনি আমার কোনো বেতন বাড়ায় না, মানে আমার বেতনও বাড়ায় না, এবং বেতন তো বাড়ায় না, এবং দেখা যায় যে আমি ওনার দোকানে প্রচণ্ড রকমের কাজ করতেছি, মানে অনেক কাজ করি, কিন্তু ওই হিসেবে আমি কোনো বেনিফিট পাই না। মানে যে পরিমাণের বেতন দেওয়ার কথা উনি আমাকে ওই পরিমাণের বেতন দেয় না, এবং ওই দোকানে কাজও বেশি, মানে অনেক কাজ। পরে চিন্তা করতেছি যে দোকানটা ছেড়ে দেওয়া যায় কিনা, মানে এখানে আর থাকবো না বা কাজ করবো না, এরকম একটা চিন্তাভাবনা তখন মাথায় আসছে। তো এখন তো ধরেন ওষুধের ফার্মেসি অ্যাভেলেবেল, মানে সব জায়গায় ওষুধের ফার্মেসি, বা এক ফার্মেসি থেকে চাকরি চলে গেলে আরেক ফার্মেসিতে চাকরি পাওয়া যায়। বাট সেই সময়তে ফার্মেসি ছিল খুব কম, এই জন্য চাকরি অ্যাভেলেবেল ছিল না, চাকরি পাওয়া যেত না। পরে গোপনে গোপনে খবর লাগাই দিয়েছি কোথায় চাকরি পাওয়া যায়, চাকরি পেলে আমি চলে যাবো এখান থেকে। এমন করতে 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 আমাদের এলাকা থেকে বেশ দূরের, অনেক দূরের একটা থানার মধ্যে ওইখানে একটা দোকানে তখন আমার কথাবার্তা হয় দোকানের মালিকের সাথে। উনি আমার মোটামুটি বেতনটা ভালোই দিবে, এখানে যা পাইতাম এর থেকেও বেশি টাকা দিবে, এবং ওনার দোকানটা অনেক বড়, মানে দোকানটা অনেক বড়। এরপরে উনি আমাকে ওই দোকানে ডাকে। পরে আমি এখান থেকে আমার মাকে জানাই যে মা এই ঘটনা, আমি ওই দোকানে চলে যাব। আম্মু আমারে বলে ভালো কথা, তাহলে যদি ওইখানে গিয়ে কাজ করা যায়, যদি বেতন ভালো পাওয়া যায় তাহলে সমস্যা কি, চলে যা। পরে আমি এখানে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে আমি তখন চলে গেলাম নতুন দোকানে। আমার ওই নতুন দোকানে, এটা আমাদের এলাকা থেকে বেশ দূরে, অনেক দূরে, সেখানে আমি একটা নতুন দোকানে আমি তখন উপস্থিত হলাম, এবং সেই দোকানে আমি তখন চাকরি করি। একইভাবে ওই যে ফার্মেসিতে যেরকম ওষুধ বিক্রি করে ওই ওষুধে বিক্রি করি, সেলসম্যানে কাজ করি দোকানের মধ্যে। তো সেলসম্যানে আমি তখন কাজ করতেছি, এরকমভাবে সেই দোকানে আমি আরও বেশ কয়েক মাস চাকরি করি। বেশ কয়েক মাস চাকরি করার পরে একদিন হলো কি, একজন লোক, ওনার নাম হচ্ছে হান্নান, ওনারা আমরা এমনিতেও চিনতাম, ওনার ফলের দোকান আছে, মানে অনেক বড় ফলের দোকান আছে। ফলের দোকান বলতে ওনার দোকানটা ওনার বাবার আর কি। তো এই দোকানটা ওনারা ভাড়া দেয়, বা এই সাইডে আমাদের ফার্মেসির সামনে আরও 3-4টা দোকান আছে, এগুলো সব ওনাদের। মানে উনি মোটামুটি একটু বড় লোক টাইপের মানুষ আর কি, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, মানে এক কথায় বলতে গেলে ভালো টাকা পয়সাওয়ালা ওই এলাকাতে। পরে হান্নান ভাই একদিন আমারে করলো কি, মানে আমার সাথে ভালো সম্পর্ক, মাঝে মাঝে দোকানে আসলে আমারে বলে চা নাস্তা খাওয়ার জন্য, এমনি কথাবার্তা বলে, একটা ভালো সম্পর্ক। একদিন আমারে বলতেছে যে, আমারে বলে ইয়াসিন, এই তুমি তো অনেক দিন ধরে ফার্মেসিতে আসো, তা তোমার ভাবির একটা সমস্যা, এখন এই সমস্যাটার জন্য কোনো মেডিসিন আছে কি না, বা এরকম কোনো মেডিসিন আছে কি না, এটা আমারে বলতেছে। তাই আমি বললাম ভাই দেখেন, আমাদের এখানে তো একজন ডাক্তার বসে, প্রতি মাসে 2-3 বার আসে, এখন ডাক্তার কবে আসবো ওই ডেটটা আমি আপনাকে দিব, আপনি ডাক্তার দেখাইয়েন, তাইলে মনে করেন ভালো হবে। না আমি তো এরকম করে বলতে পারবো না, কারণ আমি তো শুধু ওষুধ বিক্রি করি। পরে উনি বলে ডাক্তার কবে আসবে, আমরা ডাক্তারের ডেট দিলাম। ডেট দেওয়ার পরে ওই ডেটে উনি তখন ওনার ওয়াইফকে নিয়ে আসছে। তো ওনার ওয়াইফ বোরকা পরা ছিল, মুখোশ পরা ছিল, হিজাব পরা ছিল, মানে অবাক ঘটনা। আমার এখানে কিন্তু অনেক মাস ধরে হান্নান ভাইয়ের সাথে উঠা বসা চলাফেরা, আমি কিন্তু এগুলো কখনোই জানতাম না। পরে ডাক্তারের কাছে আনার পরে ওনার ওয়াইফকে ডাক্তার দেখাইলাম, উনি তখন আসে। থাকার পরে ওনার ওয়াইফ আমার দিকে জানি কেমন করে তাকাইতেছে, বোরকা পরা তো, হিজাব পরা, চোখগুলো দেখা যায়, মানে কেমন করে জানি একটু কৌতূহল বশত আমার দিকে তাকিয়ে আছে অন্যভাবে। আমি চিন্তা করলাম যে এইভাবে কেন তাকিয়ে আছে, মানে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকার কারণ কি, আমি তো কোনো কিছু বুঝি না। যাই হোক, উনি ওনার মতো করে তাকিয়ে আছে, বা ওনার মতো করে এখানে উনি আসে। তো একটা পর্যায়ে দেখা গেল এরকমভাবে সময়টা কাটতে কাটতে, মানে উনি ডাক্তার দেখালো, ডাক্তার অনেকে ওষুধ দিল, আমি তখন ওষুধগুলো বের করতেছি। এখন ওষুধগুলো বের করতে তো সময় লাগে ফার্মেসির মধ্যে, আবার আমি এখানে নতুন, আমি তো একদম পুরনো না। পরে হান্নান ভাই আমার বলতেছে যে ইয়াসিন, তুমি ওষুধগুলো বের করো, আমি একটু এই কিছু জিনিস নিয়ে আসি, মানে ওনার হয়তো বাসার জন্য কিছু লাগবে। পরে গেছে, যাইতে বলতেছে তোমার ভাবিরে এখানে বসায় দিয়ে গেলাম। তো ওনার ওয়াইফ বসে আছে, আমি ওষুধগুলো বের করতেছি। এমন সময় তার ওয়াইফ আমারই পিছন দিয়ে বলতেছে যে ইয়াসিন ভাই আপনি কেমন আছেন। কণ্ঠটা আমার কাছে মনে হলো একদম চাঁদনির মতো,
মানে আমার মামা আমার খালার বাড়ির ওই চাঁদনির মতো। পরে আমি তাকে বলতেছি, আপনি আমার নাম জানেন কেন, মানে কিভাবে জানেন? বলে, আল্লাহ আপনি আমার চিনতে পারেন নাই? আমি বললাম না। এইটা বলার পর তখন করলো কি, বোরকার মুখোশটা একটু উঠাইলো। এইবার বোরকার মুখোশ উঠানোর পরে আমি দেখি ভাই এটা চাঁদনি। এই সেই চাঁদনি, যেই চাঁদনি আমাকে স্বর্ণের চেন এরকমভাবে আমাকে দিয়ে গেছে। পরে আমি বললাম যে, আরে চাঁদনি, আমি তো তোমার অনেক খুঁজতেছিলাম, তোমার কি হানান ভাইয়ের কাছে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আমি, তোমার হানান ভাইয়ের কাছে বিয়ে হয়েছে এটা তো ভাই আমি জানতাম না। মানে আমি তো জানতাম না যে হানান ভাইয়ের কাছে তোমার বিয়ে হয়েছে। হানান ভাইয়ের সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক, উনি আমার সাথে অনেক ভালো কথাবার্তা বলে, অনেক মধুর সম্পর্ক ওনার সাথে আমার। কিন্তু ওনার কাছে যে তোমার বিয়ে হয়েছে এইটা তো আমার জানা ছিল না, মানে এটা আমি জানতাম না। পরে আমারে বলে, হ্যাঁ ওনার কাছে আমার বিয়ে হয়েছে, উনি আমার হাজব্যান্ড। পরে আমি বললাম, চাঁদনি মানে আমার কাছে অবাক লাগতেছে বিষয়টা। তো মানে পরে বলে যে, যাই না আমাদের বাড়ির দিকে। আমি বললাম, কেমনে যাবো? উনি যদি সন্দেহ করে, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো বলে, আমি কিভাবে বলবো, আমাদের তো এখানে তো। আমি বলে, আচ্ছা আমি যদি মানে তোমার সাথে কোনো না কোনোভাবে কি আর কথা বলা যাবে না? কথা বলার কোনো সুযোগ আছে? বলে, আপনি দেখেন আমার হাজব্যান্ড যখন এখানে থাকবে, বাজারে থাকবে, আপনি যদি দেখবেন ওই সুযোগ বুঝে আপনি আমার বাড়িতে যাইয়েন। আমি বললাম, গেলে যদি হানান ভাইয়ের কাছে অন্য কেউ বলে দেয় যে আমি আসছি, বলে আপনি যে ইশারা দিলে আমি বেরিয়ে আসবো, আমার মানে শ্বশুরবাড়ির পিছনে আপনার সাথে এসে কথা বলতে পারবো, ওখানে অনেক ভালো জায়গা আছে। অথবা আপনি যেভাবেই হোক আমার একটা খবর দিয়েন, বা কোনো ছোটো বাচ্চা টাচ্চা দিয়ে খবর দিলেও আমি চলে আসবো। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরকমভাবে কথাবার্তা বলতে বলতে তার হাজব্যান্ড তখন চলে আসছে। এবার হাজব্যান্ড আসার পরে আমি তখন ওষুধগুলো বুঝিয়ে দিলাম, উনি টাকা দিল, ওনার ওয়াইফকে উনি নিয়ে গেল। বিশ্বাস করুন, ওই রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, মানে সারাটা রাত চিন্তা করতেছি ঘটনাটা কী ঘটলো, মানে বিষয়টা কী হইলো যে এইভাবে মানে হান্নান ভাইয়ের কাছে বিয়ে হয়েছে চাঁদনির, এটা তো আমার চিন্তা ভাবনার বাইরেই ছিল। এটা কীভাবে সম্ভব? রাতের বেলা ঘুমাইতে পারলাম না। পরের দিন সকালবেলা আমি তো হান্নান ভাইয়ের সাথে একেবারে দুধে চিনি মিশে গেছি। মিশে যায় বলতেছে, হান্নান ভাই আপনি তো মিয়া বাড়িতে দাওয়াত দেন না, মানে 2 দিন হয়ে গেছে এই ঘটনা। 2 দিন পরে বললাম, ভাবি ভালো রান্নাবান্না করতে পারে, ওই দিন বললো আমারে, তো একদিন দাওয়াত দিতে পারেন না? এমন করে বলে, আচ্ছা ঠিক আছে যা, আজকে রাতে আমার ঘরে তোর দাওয়াত, তুই আমার সাথে খাইস, হান্নান ভাই বলতেছে। পরে আমি বললাম যে, সত্যি তো ভাই, আমি কিন্তু তাইলে আর খাবার খাওয়া না। বলে, রাতে যাইস, তোরে আমি নিয়ে যাবো। এই কথা বলার পরে আমি তখন করলাম, হান্নান ভাই সকালবেলা হান্নান ভাইয়ের সাথে আমার এই কথা হয়েছে, উনি কিন্তু দুপুরবেলা মুরগির মাংস, গরুর মাংস টাংস কিনে নিচ্ছে, বাড়িতে দেখছি। যাই হোক, এরপরে রাতের বেলায় রাত 8টা আপনার 10টার দিকে বাজে দোকান বন্ধ করে এলাম। ওই সময় হান্নান ভাই আমার বলতেছে, ইয়াসিন তুই আমার সাথে চল, ওনার আবার মোটর সাইকেল আছে। পরে আমি বললাম যে, আপনার মোটর সাইকেল আছে? তা ঠিক আছে। পরে আমি আগে দোকান থেকে বেরিয়ে গেছি, বেরোয় হান্নান ভাইয়ের সাথে তখন আমি ওনার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওনার বাড়ি মোটামুটি অনেক বড় লোক, মানে রাজকীয় বাড়ি। পরে উঠানের মধ্যে আমার নামাইছে, নামানোর পরে আমি ঘরের মধ্যে বলে, তুই ঘরে যেয়ে বসছি। এবং বসার পরে হান্নান ভাই তখন আবার রাতের বেলায় গোসল করে। ওনার একটা অভ্যাস আছে, দোকান থেকে বেরিয়ে আইসা উনি গোসল করে, সবসময় দোকান থেকে আইসা উনি গোসল করে। এবং আমার এটা বলতেছে, পরে আমারে বলে যে, আমি তো গোসল করি, তো এটা আমারে বলতেছে। পরে উনি গোসল করার জন্য উনি করছে কি, ওয়াশরুমের মধ্যে ঢুকছে, মানে গোসল করতে বাথরুমে গেছে। এই সময় তার বউ চাঁদনি এসে আমারে বলতেছে, আপনি কি বলতে চাইছিলেন এখন বলেন। আমি বললাম, আমি এখন কেমনে বলবো, উনি আবার কখন গোসল করে চলে আসে, তা ওনার সাথে আমার দেখা হয়ে যাবে। পরে আমারে বলে, তার জামাই যে হুন্ডাটা ছিল, এটা ছিল স্কুটির মতো একটা হুন্ডা, স্কুটির মতো। তো স্কুটির মতো হুন্ডার ওই নিচের দিকে একটা বক্সের মতো জায়গা আছে। মানে এটা আসলে আমি দেখাইতে পারলে ভালো হইতো, অনেকে হয়তো বুঝবে না। মানে কার্পেটের নিচ দিয়ে ওই হুন্ডার মধ্যে একটা জায়গা আছে। উনি আমারে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা জিনিস দেখাইতেছি, আপনি বেরিয়ে আসেন। ঘর থেকে বেরিয়ে হুন্ডার কাছে নিয়ে উনি আমারে আপনার টর্চলাইট দিয়ে দেখাইতেছে, এই জায়গার ভিতরে আপনি চিঠি লেখা আপনার পলিথিনে প্যাঁচে এই জায়গার মধ্যে দিয়ে দিয়েন, এবং আমি আবার মানে এটা পড়ে এই জায়গার মধ্যে আপনার উত্তর দিব, আপনার যে কথাগুলো এখানে লিখে দিয়েন। ওই হুন্ডার মধ্যে একটা জায়গা উনি আমাকে দেখাই দেয়, ওই হুন্ডাটার ভিতরে। আর আমি বললাম যে, হুন্ডা যদি উনি পরিষ্কার করে বা হুন্ডা যদি ধোয়, তাহলে আমি ধরা খেয়ে যাবো না? চিঠি ওনাতে বলে, না এই হুন্ডা আমি ছাড়া অন্য কোথাও ধোয় না, এটা আমি মুইছা দিয়ে আমি ধুই, এটা উনি কখনোই বাজারে ধোয় না, বা উনি নিজে ধরেও না, শুধু হুন্ডাটা ব্যবহার করে এতটুকুই। আপনি এই ছিদ্রটা দিয়ে চিঠিটা দিয়ে রাখেন, আমি এখান থেকে চিঠি নিব। এই কথাবার্তা বলতে বলতে হান্নান ভাই চলে আসছে হঠাৎ করে। আসার পরে খাওয়া দাওয়া করলাম, করার পরে আমি বললাম যে, ভাই আমি চলে যাই। পরে আমার বলে, ইয়াসিন থাকো না। আবার না ভাই চলে যায়, বলে আজকে রাতে থাকো এখানে। আমি বললাম, না ভাই থাকবো না। পরে উনি আবার আমার মোটর সাইকেলে করে আমার বাড়িতে পৌঁছায় দেয়। বাড়িতে পৌঁছায় দেওয়ার পরে পরের দিনই সকালবেলা উনি যখন দোকানে আসে, বাজারে আসে, আমি দেখলাম যে ওনার ওই জায়গাটার ভিতরে খেয়াল করে দেখলাম যে ওখানে কী জানি একটা জিনিস আছে, চিঠির মতো, পলিথিন পেঁচানো। আমি তখন এটা বের করে দেখি যে চাঁদনির লেখা চিঠি। আমারে বলে যে, আপনি কি বলতে চান, আপনি চিঠির মধ্যে এখানে লিখে দিয়ে এই জায়গার ভিতরের মধ্যে ঢুকাই দিলে
এইটা আমি পেয়ে যাব, আমার স্বামী কখনো এটা ধরেও না এবং ওনার কাছে ধরা খাওয়ার কোনো সুযোগ নেই, আপনি এটা এখানে লিখে দিলে আমি পেয়ে যাব। এইটা বলার পরে আমি তখন করলাম কি, এই চিঠির মধ্যে তখন আমি লিখলাম ওষুধ দোকানে বসে বসে ফার্মেসিতে আমি লিখতেছি যে তুমি আমাকে স্বর্ণের চেনটা কেন দিলা, কী কারণে দিলা, আমি তো এটা তোমার কাছে চাই নাই, এটা তুমি কেন করলা, এবং এই জিনিসগুলো লেখা আমি তখন তারই চিঠিতে মানে ওইখানে আমার হুন্ডার মধ্যে দিয়া দিই। এবং বরাবরের মতো পরের দিন সে আবার আমাকে উত্তর দেয়, মানে ওই চিঠি মানে হুন্ডা যখন ও পরিষ্কার করে ওই জায়গা থেকে চিঠিটা নিয়ে আনে, আবার দিনের বেলায় পরিষ্কার করার সময় চিঠি উত্তরটা ওইখানে দিয়ে দেয়। ওই চিঠির মাধ্যমে আমি উত্তর পেয়ে যাই, মানে ওনার হাজব্যান্ডের মানে ওর হাজব্যান্ডের হুন্ডার মধ্যেই উত্তরটা পাইলাম। পাওয়ার পরও আমারে বলে যে চেনটা তো আপনার একটা শখের চেন, ছোটোবেলায় শুনেছিলাম যে এরকমভাবে আপনার নাকি কে চেনটা দিছে, আপনার মামাতো বোনের মুখে শুনছি, তো চেনটা নাকি হারাই ফেলছেন, এখন আপনি গোপনে বিক্রি করছেন শুনছি, শোনার পরে আপনার মাও চেনটার জন্য অনেক আফসোস করছিল, আপনার খালাতো বোনে বললো যে অনেক আফসোস করছে চেনটার জন্য। তো আমি চেনটা দোকানে দেখার পরে যেহেতু জানছি যে আপনি বিক্রি করছেন, দোকানদারে বলছে, তো সেখান থেকে আমি এটা ফিরে নিয়ে এসে আপনার চেন আপনাকে দিয়ে দিছি। তো দুর্ভাগ্যবশত যে কোনো কারণে আপনার সাথে আমার আর দেখা হয় নাই। তো এরপরে পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি আপনাকে অনেক পছন্দ করতাম, আপনাকে আমার অনেক ভালো লাগতো, এবং কিন্তু ভালোবাসার কথা আমি আপনাকে বলতে পারিনি। এইভাবে প্রায় চিঠিপত্রের মাধ্যমে 10-15 দিন আমি তার সাথে কথাবার্তা বলি ওই চিঠির মাধ্যমে, এবং 10-15 দিন পরে আমারও তারা ভালো লেগেছে এবং সেও আমাকে মোটামুটি ভালোবেসে ফেলে। এমন করে একদিন রাতের বেলায় সে নিজেই আমারে বলতেছে আমার সাথে আজকে দেখা করবেন, আজকে রাতে। আমি বললাম যে মানে আজকে রাতে দেখা করবেন, যদি আসেন তাহলে এইভাবে আইসেন, বা আমাকে একটা ঠিকানা দিল যে ওই ঠিকানাতে আমি আসার জন্য। মানে ওর হচ্ছে মানে আপনার চাচি শাশুড়ি, মানে ওর হচ্ছে একটা চাচি শাশুড়ি নাকি মানে অসুস্থ, ওই ঘরেও ঘুমাবে, ওর হাজব্যান্ডের সাথে ঘুমাবে না, শাশুড়ির সাথে ঘুমাবে। তো আমারে বলে যদি আপনি আসেন আমি সারা রাত সজাগ থাকবো, জানালা খোলা থাকবে, আমি জানালার পাশে বসে থাকবে, আপনি আইসেন। মানে পাশের ঘরের ঠিকানা আমাকে লিখে দিল যে ওই ঘরে। তো ওই আজকে রাতের বেলায় পরে আমি মানে ওনারা জিজ্ঞেস করি যে হান্নান ভাই, কি হান্নান ভাই আপনার চাচি অসুস্থ নাকি, এমনি বলো তুমি জানো কেমনে? আমি বললাম না, একজন ওষুধ নিয়ে গেছিলো ফার্মেসি থেকে, বললো আপনার চাচি নাকি, বলে হ্যাঁ আমার চাচি একটু অসুস্থ, হয়তো বাঁচবে না, এই কথা বলতেছে। পরে আমি করলাম কি, রাতের 10:30টার দিকে দোকান বন্ধ কইরা আস্তে আস্তে হাঁটতে হান্নান ভাইয়ের বাড়ি পর্যন্ত গেলাম। হান্নান ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে যে ঠিকানা আমাকে দিল সেই ঠিকানা অনুযায়ী দেখলাম যে জানালা খোলা, ঘরের ভিতরে বাতি জ্বলতেছে কিন্তু জানালা দিয়ে বাইরে আলো আসতেছে। মানে জানালার বর্ণনা যেমন দিল যে জানালার সামনে একটা বড় তাল গাছ আছে, তাল গাছের পাশে গিয়া ডাক দেওয়ার জন্য, বা পাশে গেলেও দেখবে। যেমন করে আমারে বললো চিঠির মধ্যে যেমন করে লিখলো ঠিক তেমন করে আমি তাল গাছের গোড়ায় গিয়ে নিচে গিয়ে আপনার জানালার কাছে গেলাম। দেখলাম যে ও জানালার দিকে একদম এক দৃষ্টিতে তাকায় বসে আছে, মানে বাইরের দিকে, যে ওরও দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আসবো, এমন একটা অবস্থা। পরেও করলো কি, ঘর থেকে বেরোইছে, ওই ঘর থেকে বেরোয়া আমার নিয়ে ওদের বাড়ির একদম পিছনে খালের পার বলে একটা জায়গা আছে, ওই খালের পাড়ের ওখানে চলে গেছে। মানে খালের পার না, সরি দিঘির পাড় একটা জায়গায় চলে গেছে। ওইখানে যাওয়ার পরে আমারে বলতেছে যে আমি আপনার অনেক পছন্দ করতাম, আপনাকে আমার অনেক ভালো লাগতো, আমি আপনাকে অনেক ভালোবাসছি, কিন্তু আপনার সাথে আমার দেখা হয়নি, দুর্ভাগ্যবশত আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি আপনাকে অনেক পছন্দ করি, আমার আপনাকে ভালো লাগে। মানে আমি সেদিন তার সাথে একেবারে প্রায় রাত 3টা পর্যন্ত এইখানে বসে কথা বললাম। আমি বললাম যে তুমি যে আমার সাথে এখানে বসে কথা বলতেছো, তা কোনো না কোনোভাবে যদি মহিলা উঠে যায় এবং উঠে যদি তোমারে না পায়, বলে না উনি উঠবে না, উনি রাতের বেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, তো উনি উঠবে না। আমি বললাম তো উনি উঠবে না, ধরো তোমার হাজব্যান্ড তোমাকে খোঁজার জন্য গেছে, আমাকে বলে আমার হাজব্যান্ড এত রাতের বেলা আমাকে খুঁজতে ওই ঘরে যাবে না, আমি তোমার হাজব্যান্ডকে বলেই আসছি, এই কথাগুলো আমাকে বলতেছে, খেয়াল করেন। তো এরা সারাটা রাত আমি তার সাথে ওইখানে গল্প গুজব করার পরে ফজরের কিছুক্ষণ আগে ও তখন চলে যায় ও শাশুড়ির ঘরে, শাশি শাশুড়ির ঘরে। আমি তখন আমার বাড়ির দিকে মানে যেখানে আমি থাকতাম আমি আমার থাকার জায়গায় চলে আসি। এইভাবে 2-3 দিন পরও আমাকে অফার দেয় যে আসো আমরা দেখা করব, এবং ও কীভাবে ওর হাজব্যান্ডকে ম্যানেজ করে আসে এরকমও ঘটনা আছে। মানে ঘটনাগুলো আমি তখন বুঝতে পারিনি আর কি, এখন বুঝতেছি যে এটা কীভাবে সম্ভব হইতো। হান্নান ভাই ঘরে ছিল, ও আমাকে তারপরেও বলতো আমি যেভাবেই পারি আমার স্বামীকে ম্যানেজ করে আসবো, তুমি আইসো, তুমি অমুক জায়গায় আমার জন্য অপেক্ষা করো, টার্ম দিয়ে দিচ্ছি এই সময় তুমি আইসো। তো যে সময় আমাকে বলতো সে সময় আমি ওর ঠিকানা অনুযায়ী ওখানে গিয়ে বসে থাকতাম, এবং বসে থাকলে পরে ও তখন আসতো, এসে আমার সাথে দেখা করতো, ওই জায়গায় আসতো, এসে আমার সাথে দেখা করতো। এবং এভাবে 1-2 দিন নয়, প্রায় অনেকগুলো মাস কেটে যায়। সোনালি রাতের বেলায় আমি ওইখানে গিয়ে বসতাম, এবং বসার পরে ও তখন ওর মতো করে আসতো,
এবং দুজন দুজনকে প্রচণ্ড রকমের ভালোবাসতাম। সেই মেমোরিজ, সেই স্মৃতি যদি এখনও মনে হয় চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আজ আপনাকে একটা কথা বলি, স্মৃতি আসলেই মানুষকে কষ্ট দেয়। স্মৃতি কখনো মানুষকে ভালো রাখে না, স্মৃতি মানুষকে কষ্ট দেয়। এজন্য প্রতিটা সম্পর্কের মাঝে যত স্মৃতি কম জন্ম দেওয়া যায় ততটাই ভালো আমার কাছে মনে হয় আর কি। ও তখন এই জায়গার মধ্যে আসতো এবং আসার পরে আমার কোলে মাথা রাখতো, আমার কোলে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে যেত। আমি মাঝে মাঝে ওরে বলতাম যে চাঁদনি, তুমি যে এরকমভাবে আমার সাথে আসো, এইভাবে আমার সাথে মিশে আছো বা আমার সাথে এরকম করতেছো, তো এটা কি তোমার হাজব্যান্ড কখনোই বুঝবে না? এই যে তুমি তোমার হাজব্যান্ডকে ঘুমে রাইখা আমার কাছে চলে আসলা, কোনো না কোনো কারণে তোমার হাজব্যান্ড ঘুম থেকে উঠতেই পারে, এবং যদিও উঠে তোমাকে না পায় তাহলে কি হবে বলো তো? ও আমারে বলে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠবে না, আমি জানি আমার হাজব্যান্ড রাতের বেলায় শুইলে উনি আর উঠে না। মানে কীভাবে ও এগুলো বলে আমি না বুঝি না। এরকম করতে করতে এমনও হয়েছে ভাই, আপনি শুনলে অবাক হবেন। হান্নান ভাইয়ের একদিন আমি জিজ্ঞেস করি, কী ব্যাপার হান্নান ভাই, আপনি কি রাতের বেলায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমান? এমনিই বলি। উনি বলে না, রাতের বেলা তো আমার ঘুম হয় না, আমার রাতের বেলায় ঘুম কম হয়। উনি আমারে বলে, চিন্তা করেন। আমি বললাম রাতের বেলায় ঘুম কম হয়, তা রাতের বেলায় যদি ঘুম কম হবে তা আপনি ঘুমান না? উনি বলেন আমি বেশিরভাগ রাতের বেলায় হাঁটাহাঁটি করি, আমার ঘুম হয় না। আমি চিন্তা করি, কিন্তু তার বউ যে বলে সে রাতের বেলায় ঘুমাইলে আর উঠে না, যখনই ঘুমায় ঘুমের মতো মরার মতো পড়ে থাকে। উনি আমারে বলে গতকালকে রাতেও তবে আমি সারাদিন হাঁটছি, আমার ঘুম, সারা রাত আমি হাঁটছি, আমার ঘুম হয় নাই। কিন্তু এর আগে রাতেও কিন্তু ওনার ওয়াইফ আমার সাথে ছিল। আমি না বিষয়গুলো তখন বুঝতাম না যে আসলে এই জিনিসগুলো যে হচ্ছে বা এটা কীভাবে কী হচ্ছে, মানে তখন বুঝতাম না আর কি। আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে। আবার ওনারাও বেশি কথা বলি না, কারণ বেশি কথা বলে যদি ডাউট করে ফেলে, সন্দেহ করে ফেলে। এরকমভাবে আমি তখন আবার চাঁদনিরে বলি যে চাঁদনি, তোমার হাজব্যান্ড তো আমাকে এটা বলছে বা এগুলো। তখন চাঁদনি আবার আমার সাথে রেগে যায়, যেই তুমি আমার হাজব্যান্ডকে এগুলো কেন বলছো? আমার হাজব্যান্ড তো ডাউট করবে, তাহলে তো ঘুমাবে না, আমাকে সন্দেহ করবে। তুমি আমার হাজব্যান্ডকে এগুলো কেন বলছো? এটা তুমি ভালো করো নাই। তুমি নেক্সট টাইম আমার হাজব্যান্ডকে কোনো কিছু বলবা না ওর ঘুমের বিষয়ে, ওর সাথে কোনো কথা বলবা না, এবং শুধুমাত্র ফ্রেন্ডলি কোনো কথা থাকলে বলবা, ওভার কোনো কিছু বললো না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এইরকমভাবে প্রতি রাতে, একদম প্রতি রাতে আমি চলে যেতাম, ও ঘর থেকে বেরিয়ে আসতো, ওই মানে আপনার ইয়ের পারে, আপনার খালে ইয়ের পরে এই দিঘির পারে, ওর সাথে আমি ঘন্টার পর ঘন্টা একদম সকাল অবধি পর্যন্ত আমরা প্রেম ভালোবাসা করতাম। তো ওর গর্বে কিন্তু কোনো সন্তান হয় না ওই সময়, ওর হাজব্যান্ডের। এরকম করতে করতে ও একদিন আমাকে বলতেছে যে আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডের গর্বে কোনো দিনও সন্তান হবে না, আমার হাজব্যান্ডের কোনো একটা সমস্যা আছে, আমি তোমার সাথে পালায়ে যাবো, তুমি আমার বিয়ে করবা, এমনি করে আমারে বলে। আমি বললাম যে চাঁদনি, এটা তুমি কী বলো? হান্নান ভাইয়ের সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, যদি হান্নান ভাই এটা জানতে পারে তাহলে হান্নান ভাই মনে খুব কষ্ট পাবে। উনি আমার নিজের ছোটো ভাইয়ের মতো আদর করে, ওনার ঘরে আনে, দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে আমারে খাওয়ায়, তা আমি ওনার সাথে এই কাজটা কেন করব? তো তখন চাঁদনি আমারে বলে, ওনার বউ নিয়ে যে সারা রাত ভর খেলা করো দিঘির পাড়ে বসে, তখন কি উনি মাইন্ড করবে না? তখন কি উনি সন্দেহ করতে পারে না? আমি বলে হ্যাঁ, তখনও তো সন্দেহ করতে পারে, এখন কি করব? তার বউ যে আমারে ভালোবাসে। বলে তার বউ তোমারে ভালোবাসা হান্নান ভাইকে ধোকা দিচ্ছে, এটা তুমি বুঝো না, তুমি তোমার ভাইরা আর ধোকার মধ্যে রাখো না। উনি অন্য কোথাও একটা বিয়ে করে সে ভালো থাকবে, অন্য যারে সে বিয়ে করবে সে তো তারে আর ধোকা দিবে না, কিন্তু আমি তো তাকে প্রতিনিয়ত ধোকা দিচ্ছি। তো আমি চাই না তারে আর ধোকা দেওয়ার জন্য, এজন্য আমি চাই যে আমরা বিয়ে করে আমরা আলাদা হয়ে যাই, আমরা এখানে আর না থাকি। পর আমি বললাম যে চাঁদনি, আমি তোমার নিয়ে কোথায় যাব? হান্নান ভাইয়ের এত পাওয়ার, এত ক্ষমতা, ওনার তো লোকের অভাব নাই, এবং উনি মোটামুটি রাজনীতি লেভেলেও ভালো একটা অবস্থানের মধ্যে আছে। এখন আমি তোমার নিয়ে গেলে পরে উনি তো আমার খুঁজে বের করে ফেলবে। আমি যেখানেই যাই তোমাকে নিয়ে, যেখানেই যাই, যে জায়গায় থাকি, উনি আমাকে ঠিকই খুঁজে বের করবে। আমি তো ওনার কাছ থেকে অত বেশি লুকিয়ে থাকতে পারবো না, উনি তো মানুষ হিসাবে খুব ডিয়ারিং। পরে আমারে বলে যে না, আমি তোমাকে একটা ঠিকানা দিব, তুমি আমার ওইখানে নিয়ে যাবা, যদি ওইখানে নিয়ে যাও তাহলে কিন্তু ও পাবে না। এই কথা আমাকে চাঁদনি বলতেছে। আমি বললাম কোথায় নিয়ে গেলে উনি পাবে না? তখন চাঁদনি আমার একটা ঠিকানা দেয় আমাদের এলাকা থেকে অনেক দূরে, আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু যেখানে দোকান, ওই দোকান থেকে বেশ দূরে আপনার একটা চরের মতো একটা জায়গা আছে। মানে চরের মতো একটা জায়গা আছে, ওইখানে বোট দিয়ে যাওয়া লাগে, মানে আপনার নৌকা দিয়ে যাওয়া লাগে চরের মধ্যে। এটা মানে সাগরের আপনার যেরকম ছোটো ছোটো নদীগুলোর মধ্যে যেরকম চর উঠে না, এরকম একটা চরের মধ্যে। বলে তুমি আমার ওইখানে নিয়ে রাখবা। তাই আমি বললাম যে এই চর তুমি চিনো কেমনে? এটা খুবই সুন্দর একটা চর আমাদের এলাকাতে, মানে আমাদের এলাকা থেকে বলতে ওই এলাকাতে আর কি, নদীর পাড়ে। এরপর আমি বললাম যে এই চর তুমি কেমনে চিনো? এই চর তো তোমার চিনার কথা না, তুমি তো ওই এলাকার মেয়ে না, তুমি কেমনে চিনো? ও বলে না, আমরা একটা সময় স্কুল থেকে ওই চরের মধ্যে ঘুরতে গেছিলাম, আমাদেরকে ওই চরে নিয়ে গেছিলো, এবং চরে নিয়ে যাওয়ার পরে ওই চরটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আমার অনেক ইচ্ছা ছিল আমি যারা ভালোবাসবো, আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি এই চরে একটা ছোট্ট সুখের ঘর বাঁধবো। এরকম একটা স্বপ্ন আমার ছিল, যার জন্য আমি তোমাকে বললাম যদি তুমি পারো তাহলে চলো ওই চরের মধ্যে গিয়ে আমার নিয়ে একটা ঘর বাঁধবা।
পরে আমি বললাম যে ওইখানে আমরা খাবো কি? ও বলে কী খাবো মানে? তুমি মাছ ধরবা, আমি মাছ রান্না করব। আমি বললাম শুধু মাছ খাইলে হবে, ভাত খাইতে হবে না? ও বলে হ্যাঁ, তুমি বাজারে যাবা, ওখান থেকে চাল কিনে আনবা, আমি রান্না করবো, তারপর আমরা দুজনে থাকবো, খাবো। আমি বললাম দেখো আসলে এটা আমার কাছে কেমন জানি একটু কাল্পনিক মনে হইতেছে। আমাকে বলেন হ্যাঁ প্লিজ তুমি এটা করো, আর আমার কাছে বেশ কিছু টাকা আছে, আমরা বিপদে পড়বো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর এই যে ওর সাথে আমার এত প্রেম, এত ভালোবাসা, এগুলো কিন্তু আমি আবার আমার আমার খালাতো বোনের কাছে কিন্তু বলি না। আর আমার খালাতো বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে। এখন তো ধরেন মোবাইলের যুগ, যে কারোর সাথে আপনার যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, বা মন চাইছে 1 মিনিটে যোগাযোগ করা যায়, দেশ হোক বা দেশের বাইরে হোক। আর ওই সময় তো মোবাইলের ব্যবস্থা ছিল না, যার কারণে আমি চাইলেও আমার খালাতো বোনের সাথে যোগাযোগ করতে পারতাম না। আবার আমি থাকতাম এক জায়গায়, ওর আবার বিয়ে হয়ে গেছে, এরকম টাইমিংও হতো না, দুজনের দেখাও হতো না। এই জন্য এই বিষয়গুলো আমি আমার খালাতো বোন বা কাউকে জানাই না। আর চাঁদনি আমাকে সবসময় বলতো যে রিলেশনের বিষয়টা যতটুকু পারি আমি যেন লুকিয়ে রাখি, কারোর সাথে শেয়ার না করি, কাউকে না বলি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, এবং এটা আমি নিজের মাঝে লুকিয়ে রাখবো। আমি চাঁদনিকে একই কথা বলি। বলার পরে এরপরে চাঁদনি আমার বলে তুমি টাকা জমাও এবং একটা দিন ঠিক করো। পরে আমি একটা দিন ঠিক করলাম যে এই দিনে আমি তোমাকে নিয়ে চলে যাব। একটা রাতের বেলা ওর সাথে আমার কথা হলো, আমি দোকান থেকে আমি চলে যাবো ওইরকম। তা আমি কিন্তু দোকান থেকে কোনো টাকা পয়সা চুরি করি নাই, শুধু মালিককে বলছি যে আজকে রাতের বেলায় আমি একটু বাড়ি যাব, হয় আমি আসবো না, হয় আমি আসবো না, এটা মালিককে বলছি। তো মালিক আমারে বললো যে ইয়াসিন তুমি অনেক দিন আমার দোকানে কাজ করছো, এভাবে হঠাৎ করে চলে গেলে তো আমি বিপদে পড়ি, তা তুমি চলে এসো। মালিক আমারে বলতেছে আমার আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করবো আসার জন্য। এই কথা বলে রাতের বেলায় আমি তখন দোকানপাট বন্ধ করে আমার বেডিংপত্র সব কিছু নিয়ে চাঁদনি আমাকে যেই ঠিকানা বলছে ওই ঠিকানা অনুযায়ী চলে গেছি রাতের বেলায়। এবং রাতের বেলা ওখানে যেয়ে দেখে যে চাঁদনি ওখানে দাঁড়ায় আছে, ওর হাতেও একটা ব্যাগ আছে, দাঁড়াই আছে। আমি তোর দেখে অবাক, যে আমারে বলতেছে চলো। আমি বললাম তুমি কেমনে বের হইলা? হান্নান ভাই তো একটু আগে মাত্র দেখলাম বাজার থেকে আসছে, তুমি এখন কীভাবে আসলা? ও বলে তুমি এত কথা বলো না তো, তুমি চলো। কিন্তু ভাই বিশ্বাস করেন, হান্নান ভাই কিছুক্ষণ আগে আসছে, এই সময়ের মধ্যে হান্নান ভাই ঘুমানোর কথাই না, অথচ সে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে এখানে চলে আসছে। পরে আমি ওখানে তারে নিয়ে তখন আমি চলে গেলাম যে ঠিক আছে, যেহেতু তুমি চলে আসছো তা চলো আমরা পালায়া যাই। এমন করে আমি তখন ওরে নিয়ে আমি ওখান থেকে পালায় গেলাম। এবং ওই যে চর এলাকা, সেই চরে যাওয়ার জন্য আমি মনে করেন একেবারে সকাল পর্যন্ত ওই নদীর পাড়ে বসে আছে ওকে নিয়ে। ওর চাহনি, ওর কথাবার্তাগুলো জানি কেমন অদ্ভুত ছিল, মানে খুবই অদ্ভুত ধরনের প্রশ্ন করতো, অদ্ভুত কথা বলতো, চোখের চাহনি, কথাবার্তার এগুলোর মাঝে না একটা সন্দেহ ভাবর ছিল। পরে সকালবেলা ওখান থেকে একটা খালে দিয়ে আপনার ট্রলার দিয়ে মানে আমরা ওই চরের মধ্যে চলে গেছি। যাওয়ার সময় কিছু চাউল ডাউল বা থাকার মতো কিছু জিনিসপত্র এগুলো সব কিছু নিয়ে গেছি। নিয়ে গিয়ে চর এলাকায় কিন্তু আবার ঘরটর আছে। ঘরটর আছে বলতে কীরকম ঘর, অনেকে মাছ ধরার জন্য যাইতো না, গেলে তারা ঘর বানাইতো, এই ঘরে 2 দিন 3 দিন থাকতো, থাইকা অনেকেই ঘর ভেঙে নিয়ে আসতো। আবার অনেকেই ঘরটা যেমন আছে তেমনই রেখে দিত, আনতো না। মাছ ধরার জন্য চরটা বেশিরভাগ ব্যবহার করা হতো। পরে আমি ওরে নিয়ে সকালবেলা ওখানে যাইয়া ওইখানে একটা ঘর পাইছি, মোটামুটি সুন্দর বানানো একটা ঘর আছে। আমি বললাম যিনি মাছ ধরার জন্য যেই ঘরেই বানাইছে সেই ঘরের মালিক যদি আসে তাইলে পরে তারা কিছু টাকা পয়সা দিয়ে দিব, ঘরটা আমরা ব্যবহার করি। এই বলে ওইখানে জনশূন্য, মানে একেবারে জনশূন্য, মানুষ নাই, আর কেউই নেই, একেবারে নির্জন নীরব একটা জায়গার মধ্যে, একটা চরের মধ্যে আমি তখন চাঁদনিকে নিয়ে একটা ভালোবাসার সুখের ঘর আমি তৈরি করি। এবং ওইখানে তৈরি করি, বাট ওইখান থেকে চাঁদনি আমাকে বাইরে খুব বেশি একটা যাইতে দেয় না। ধরুন আমি যদি বলি যে চাঁদনি আমি যাই বাজার নিয়ে আসি, বাজার আনি, ও আমারে বলে না আমি বাজার করে আনবো, তোমার যাইতে হবে না। মানে কেমন জানি এই চর থেকেও আমাকে বেরোইতে দেয় না। আমি বললাম তুমি একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ, তুমি যাইবা কেন? আমি যাই। ও আমার বলে যে না তোমার যাইতে হবে না, আমি যাব। আর আমি যাব কেন? আমি টাকা আনবো, আমি আমার বাবার বাড়িতে যাবো, ওইখান থেকে টাকা আনবো। তাই বললাম তুমি তোমার বাবার বাড়িতে যাবে, ওইখান থেকে টাকা আনবা, কোনো সমস্যা হবে না। ও বলে না আমার টাকা পাওয়ার আছে, আমি টাকা আনবো। এইটা ওইটা বলে ও তখন করতে গিয়ে চর থেকে আমাকে বেরোইতে দিত না, এই চরের মধ্যে আমাকে লুকিয়ে রাখতো, আমি চরের মধ্যেই থাকতাম। ও যাইতো, ওই বাজার করতো, আবার ওই নিয়ে আসতো। ওই সময় আমাদের একটা নিজেদের একটা মানে নৌকা আমরা কিনি আর কি নিজেরা, এই নৌকাটা তখন ব্যবহার করতাম। এবং ও রান্নাবান্না করতো, আমি খাইতাম, বাজার সাজারও ও করতো। আমার কাজ ছিল শুধু মাছ ধরা, মাঝে মাঝে মাছ টাছ ধরতাম। এবং আমি এরকম মাছ ধরতাম না যে মাছ আমরা বাজারে বিক্রি করব। বাজারে বিক্রি করার মতো কোনো মাছ ধরতাম না, জাস্ট এখান থেকে কয়েকটা মাছ ধরে আনি বিক্রি করি। কিন্তু দিনগুলো যে কীভাবে যাচ্ছে আমি না বুঝতে পারি না, মনে হয় দিনের পর দিন চলে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে সুখে থাকলে মানুষের সময়টা খুব দ্রুত কেটে যায়। তা আমার কাছে মনে হয় যে ওই সময়টাতে আমি খুব বেশি সুখে ছিলাম, অনেক ভালো ছিলাম। এবং অনেক ভালো থাকার কারণে সময়গুলো কিভাবে পাস হচ্ছিল এটা ভাই বুঝতে পারি নাই, যে এত দ্রুত সময় চলে যাচ্ছে যে সময়গুলোকে বুঝে যাচ্ছিল না। পরে এমন করে তখন সময়গুলো কাটতেছে এবং আমি চাঁদনির সাথে পড়ে আসি।
এরকম করতে করতে একদিন 2 দিন দীর্ঘ 1টা বৎসরের মতো কেটে যায়। ওই 1 বছরে আমি একটা বারের জন্য ওই চর এলাকা থেকে বেরোতে পারি না, মানে চর থেকে বেরোতে পারি না। আর আরেকটা বিষয় কি আপনাকে বলে রাখি, আগে না চরে অনেকেই মাছ ধরতে যাইতো, মানে অনেক মানুষ চরের মধ্যে মাছ ধরতে যায়, এটা ওইটা করে। বাট ওই সময়টাতে দেখতাম কি চরের মধ্যে কোনো মানুষ মাছ ধরতে যাইতো না। এই যে আমি 1টা বছর ধরে চরে চাঁদনির সাথে ছিলাম, এই 1টা বছরের ভিতরে একটা মানুষ ওই চরে মাছ ধরার জন্য যায় নাই। মানে চরে মাছ ধরার জন্য মানুষ যাইতোই না, এবং কেন মানুষ আসতো না মানে এটাও না আমি বুঝতাম না। ওই ঘরের মধ্যে আমি তখন ওরে নিয়ে থাকতাম, রাতের বেলায় আমরা দুজনে আপনার এই চরের মধ্যে যেদিকে চারদিকে শুধু পানি আর পানি, এবং পানির মধ্যে চরের মধ্যে সংসার নীরবতার মধ্যে সোনালি ওই চাঁদের আলোতে আমি চাঁদনিকে নিয়ে নতুন নতুন ভালোবাসার নকশা তৈরি করতাম। ও আমার বুকের উপর মাথা রাখতো, আমি ওর কোলে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে যেতাম। দিনরাত এভাবে কাটতে কাটতে 1 বৎসরেরও বেশি সময় কেটে যায়, কিন্তু কোনোভাবে চাঁদনির গর্ভেও কোনো সন্তান আসে না, এবং আমরাও ওভাবেই তখন খেয়ে দিয়ে বেড়াইতেছি। প্রতি 15 দিন পরে 10 দিন পরে চাঁদনি যায়, চাউল ডাউল বাজার সাজার করে নিয়ে আসে, এবং এই যে চাউল ডাউল বাজার সাজার করে আনে এই টাকাও কোথায় পাই আমি সেটাও জানি না। এই টাকা কোত্থেকে ম্যানেজ করে, এটা কোত্থেকে ম্যানেজ করে আমি এটা জানি না। এবং এরকম করে প্রায় 1 বছর 8 থেকে 9 মাস কেটে গেল। এই সময়ের মধ্যে আর কখনোই আমি এই চর থেকে বেরোতে পারিনি, চরের মধ্যেই ছিলাম। ও আমাকে বেরোতে দিত না, মানে এখান থেকে বেরোনোর জন্যই আমাকে দিত না। এবং একটা সময় আস্তে আস্তে করে ওর সাথে আমার একটু ঝগড়াঝাটি হয়ে যাইতো, যে কেন তুমি ওকে বাইরে, একটা মানুষ ভাই 2 বছর ধরে যদি কারোর সাথে যোগাযোগ না হয়, কারোর সাথে কথাবার্তা না হয়, তাহলে তো আপনি বুঝতে পারেন যে মানুষটা জাস্ট পাগলের মতো হয়ে যায়। মানে একটা মানুষ পাগলের মতো হয়ে যায়। আমার অবস্থা তখন আমি মনে হয় পাগল হয়ে গেছিলাম, যে আমার কোনো আত্মীয় স্বজন, আমার মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, আমার দাদা দাদির সাথে কোনো যোগাযোগ নেই, আমার আত্মীয় স্বজনের সাথে 2 বছরে এরা কি বেঁচে আছে না মরে গেছে আমি তো সেটাও জানি না। এখন ও কেন আমাকে বেরোতে দিবে না? ওর প্রয়োজন ও যাচ্ছে, ওর পরিবারের সাথে দেখা করতেছে, কথাবার্তা বলতেছে, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না, মানে আমাকে বেরোতে দেয় না। 1 দিন 2 দিন 3 দিন এরকম করে সময়গুলো কাটতে কাটতে 2 বছরেরও প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যায়। এখন ঈদের দিন আসে, চাঁদের দিন আসে, এরপরে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমার কি ইচ্ছা করে না যে আমি আমার একটু পরিবারের কাছে যাব, তাদের সাথে একটু দেখা করব, তাদের সাথে কথাবার্তা বলবো, কিন্তু ও আমাকে ওইখানেও যেতে দেয় না। আমার কোনো পরিবারের কাছে আমাকে যেতে দেয় না, কোনো পরিবারের সাথে আমাকে কথা বলতে দেয় না। এবং এই চর এলাকা থেকে, এই চর থেকে একটা সেকেন্ডের জন্য আমাকে বেরও হইতে দেয় না, মানে আমি চরের থেকে বেরও হইতে পারি না। আমার এই চরের মধ্যেই থাকা, এই চরের মধ্যেই খাওয়া, এবং ওর সাথে আমার দিন রাত কাটা, এবং বাচ্চা কাচ্চাও হয় না। প্রায় 2টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পথে একটা পর্যায়ে আমার দমটা ভাই বন্ধ হয়ে আসতেছিল, মানে আমি আর নিতে পারতেছিলাম না যে আর কত এইভাবে, আর কত বন্দি জীবন কাটাবো, আর কত বন্দি দশার মধ্যে থাকবো। আমার একটু মুক্ত বাতাসে উঠতে ইচ্ছে করতেছিল, যে আমার দাদা দাদির সাথে, আমার আব্বা আম্মার সাথে, আমার ভাইদের সাথে, আমার বোনের সাথে, আমার মামতো খালাতো ভাই বোনদের সাথে একটু মিশামেটা করবো, ওদের সাথে মজা মাস্তি করবো, ওদের সাথে ঘুরবো ফিরবো, মানে ওদের সাথে একটু সময় কাটাইতে বারবার ইচ্ছে করে। আমি বারবার চাঁদনিরে বলি, এবং চাঁদনি প্লিজ আমাকে যেতে দাও। ও আমাকে যেতে দেয়ই না, এবং যেতে দেয়ই না। একটা পর্যায়ে ও আমাকে হঠাৎ করে বলে বসে, আচ্ছা তোমার কাছে 2টো অপশন। প্রথম অপশন হচ্ছে, মানে একদিন খুবভাবে ওর সাথে আমার ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়, মুখ কালোকালি হয়, হওয়ার পরও আমাকে তখন অফারটা করে। অফারটা এরকম করে যে তোমার প্রথম অফার হচ্ছে, তুমি যদি আমার সাথে থাকো, স্পেসিফিক আমার সাথে থাকতে হলে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ছাড়তে হবে, আর যদি সবাইকে পাও তাহলে আমাকে ছাড়তে হবে। তুমি কোনটা চাও? তুমি কি আমাকেই চাও নাকি সবাইকে চাও? আমি বললাম আমি 2টেই চাই, আমি তোমাকেও চাই, আমি আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তোমার সাথে থাকতে চাই। আমাকে বলে না, এটা হবে না, এটা হবে না। হয় তোমাকে সবার কাছ থেকে আলাদা হয়ে আমার সাথে থাকতে হবে, আর না হয় আমাকে ছেড়ে সবার কাছে যেতে হবে। আমি খুব রাগে গেলাম যে ধুরো। আমি বললাম যে আমি সবার কাছে যেতে চাই, তোমার সাথে থাকতে চাই না। ওই সময় আমি কেন এই কথাটা বলি, আমার পরিস্থিতি অবস্থায় যদি আপনি থাকতেন তাহলে আপনিও সেম কথাটাই বলতেন। কারণ ভাই একটা মানুষ 2টা বছর একটা চরের মধ্যে আটকা আছে, আপনি বুঝেন যে তার জীবনটা কীরকম হয়ে গেছে। পরে ও আমাকে বলে সত্যি বলতেছে তো? আমি বললাম হ্যাঁ সত্যি। এটা বলার পরেও কান্না করে দেয়, মানে সুন্দর সময় আমাদের কথাবার্তাও কান্না করে দেয়, মানে কান্না করে। পরে আমি বললাম কান্না করতেছো কেন, কেন কান্না করতেছো আমারে বলো। আমারে বলে না আমি এমনিই কান্না করতেছি। তা তুমি কখন যাবা? এখন যাবা না কালকে যাবা? আমি বললাম কালকে সকালে যাবো। আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে কি, ও কি আর আমার ছেড়ে যাবে? ওই তো আর আমার ছেড়ে যাবে না, কারণ ও তো সব কিছু, ওর বাবা মা, এরপরে তোমার ওর স্বামী, সংসার সব কিছু ছেড়ে তো আমার কাছে আসে, তো আমাকে ছেড়ে তো আর যাবে না। তো আমাকে ছেড়ে যেহেতু ও যাবে না, তাহলে আমি তখন আমার মতো করে আমার মা বাবাকে দেখে আইসা সবার সাথে কথাবার্তা বলে আমি আবারও চলে আসবো, ওরে আমি পাবো, এরকম একটা চিন্তা ভাবনা। পরের দিন সকালবেলা আমি উঠে রেডি হয়েছি যে যাতে আমি যাবো। ও খুব মন খারাপ করে বসে আছে ঘরের দরজায়। তা আচ্ছা ঠিক আছে যাবা, তাহলে যাও।
ওর সাথে কথাবার্তা হলো, কথাবার্তা সব কিছু হওয়ার পর আমি তখন এই মানে ইয়েতে উঠলাম, নৌকায় উঠলাম, চলে যাব, ওই পারে চলে যাব, এটা আমাদেরই নৌকা। পরে ও আমার বলে, আমি বললাম তুমি সহ চলো, আমার নামাই দিয়ে তুমি নৌকা নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। পরে ও আমার নিয়ে যাইতেছে, কিন্তু ভাই ও কান্না করতেছে। আমি বললাম চাঁদনি আমি বিকেলের মধ্যে চলে আসবো, আমি সকালে যাবো, বিকেলে আসবো, তুমি কান্না করো না। ও কিচ্ছু বলে না, মানে কান্নাই করতেছে। আমি বললাম যে আমি বিকেলবেলা চলে আসবো, এটা ওরে বলতেছি। এরপরে ও কান্নাকাটি করেই যাচ্ছে। পরে আমার একটা সময় নামাই দেওয়ার পর আমি তখন আমার ব্যাগটা নিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছি বাড়ির পথে, বাড়ির দিকে যাচ্ছি। তো প্রথমে আমি আমাদের বাড়িতে গেছি। আমাদের বাড়িতে যাওয়ার পরে মা বাবা এরা তো আবার হয়তো আমার দাদি মারা গেছে, দাদাও মারা গেছে। দেখেন আমি এই খবরগুলো কিন্তু পাই নাই। দাদা দাদি উভয়ে মারা গেল। আব্বা আম্মা তো আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে, এত বছর পর আমি কোত্থেকে আসছি, আমার ভাই বোন মানে সবাই আমাকে এরকম করে ধরে আছে। পরে আমি আমার মায়ের কাছে মানে তখন আর মানে এরকমভাবে তার সাথে থাকতে সুন্দর হয়ে গেছে। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম চাঁদনি তো একা ঘরে আছে, এই চরের মধ্যে কেউ একা থাকতে পারবো, ওর তো একটা বিপদ হতে পারে। মাগরিবের পর আমি চলে যাব। মারে বলতেছে মা আমি চলে যাব। মা আমারে বলতেছে কই যাবি, এখন যেতে পারবি না, তুই আজকে এত বছর পরে আসছিস। আমি পরে মারে বলতেছি মা দেখো এমন এমন ঘটনা, আমার বউ ওই জায়গার মধ্যে আছে, মানে আমার বউ ওই জায়গার মধ্যে আছে, আর চরের মধ্যে ও একা একা, আর একটা বিপদ হতে পারে, আমি চলে যাব। আম্মা আমারে বলে তাই গেলে আমি সহ যাব, খেয়াল করিস না, গেলে আমি সহ যাব, আমি যাব তোর আব্বারে নিয়ে যাবো সাথে করে। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমি বললাম যে মা দেখো চাঁদনি হচ্ছে এটা মানে আমার মামাতো ভাইয়ের বোনের কথা বলি, খালাতো বোনের কথা বলি, যে আমার খালার মার বাড়ির মেয়ে, এমন সব কিছু। আম্মা বলে সমস্যা নাই, আমি গিয়ে বৌমারে আমি বাড়িতে নিয়ে আসবো। আমার আম্মা এটা বলছে ঠিক আছে তাহলে চলো। রাত 9টার দিকে আমি বললাম মা ওই দিক থেকে তো ওই দিকে নৌকা নিয়ে চলে গেছে, এদিক থেকে তো আমি নৌকা পাবো না। আম্মা আমাকে বলে আমরা আশেপাশে থেকে নৌকা খুঁজে নিব। পরে রাতে 8টার দিকে আসার পর আমরা অনেক দূর হাইটে ওইদিকে একটা নৌকা পাই চরে যাওয়ার জন্য। ওই দিক থেকে নৌকাটা নিয়ে পরে আমি চরের দিকে যাচ্ছি, সাথে আমার আব্বা আম্মা আর আমার ছোট বোন, খেয়াল করে শুনবেন, আমি সাথে আছি। নৌকা নেওয়া চরের মধ্যে গেলাম। চরের মধ্যে যাওয়ার পরে আমি এই চরটা চিনতে পারি না, মানে আমার কাছে মনে হয় যে অন্য একটা চর আমাকে নিয়ে আসছে। ওইখানে কিন্তু 3টা চর আছে, 3 থেকে 4টা চর আছে। তা আমি বলতেছি যে এই চরে তো না, এই চরে আমার কোনো ঘরও নাই, আমার বাড়িও নেই, মানে মানে একটু ব্যতিক্রম ধরে বললাম যে এটা তো আমার চর না। আমি মাঝিরে বলতেছি যে মাঝি ওই চরে নিয়ে যাও। মাঝি আমার ওই চরে নিয়ে গেছে। ওই চরে যাওয়ার পর আমি ওই চরে আমার কোনো ঘর বাড়ি খুঁজে পাই না, মানে এটা আমার কাছে নতুন মনে হয়। মানে আপনি আমাকে ওই চরে নিয়ে যান। পরে আরেকটা চরে নিয়ে যায়, ওই চরেও না, আমি কোনো ঘর বাড়ি খুঁজে পাই না। আমি বললাম আপনি আমাকে আরেকটা চরে নিয়ে যান, উনি আমাকে আরেকটা চরে নিয়ে যায়, ওইখানে আমার কোনো ঘর বাড়ি নেই। এখানে চরই কিন্তু 4টা, এর বাইরে কিন্তু কোনো চর নাই। সবই চিনতেছি কিন্তু চরটা আমার কাছে অপরিচিত, এই চর তো এরকম হওয়ার কথা না। আমি মাঝিরে বলতেছি এখানে কি আর কোনো চর আছে? উনি বলে যে না, এই খালের আর কোনো চর নাই, চরে 4টা। তাই আমি বললাম তো প্রথম চরে থাকতাম, আমার তো জানা, আমি প্রথম চরে আবারও গেলাম। বিশ্বাস করেন সারাটা রাত একেবারে সকাল অবধি পর্যন্ত আমার বাবা মা বোন মাঝি সবাই পাগল হয়ে গেছে। আমি সকাল হওয়ার পরে চরগুলোতে আবারও ঘুরতেছি, কিন্তু কোনো চরে আমার কোনো ঘরও নাই, কেউ নেই। তখন পাগল হয়ে গেছে। আমি বললাম যে মা এই ঘটনা। মা করলো কি দুপুরবেলা তখন আমার নিয়ে বললো যে মেয়ে হয়তো তার বাপের বাড়িতে চলে গেছে। তাই বললাম মেয়ে যদি তার বাপের বাড়িতে চলে যায় তাই কি ঘর নিয়ে যাবে নাকি? ঘরগুলোও তো নাই। এরপরও মা কী করলো, দুপুরবেলা আমাকে নিয়ে আমার খালার বাড়িতে গেছে। খালার বাড়িতে যাওয়ার পরে আমার খালার বাড়িতে গেছে গিয়ে আমার খালাম্মার আমি তখন বলছি খালা এই ঘটনা। আমার খালা বলে তুই কি বলো? চাঁদনি তো গত কয়েকদিন আগে না ওর শ্বশুরবাড়ি থেকে গেলো, ওর মেয়ে হয়েছে কয়েকদিন আগে না ওর শ্বশুরবাড়ি থেকে গেলো। আমি বললাম চাঁদনির ওমর জায়গায় বিয়ে দিয়েছে না? আমার খালা বলে হ্যাঁ। আমি বললাম চাঁদনির নাম হান্নান না? বলে হ্যাঁ। আমি বললাম এই চাঁদনি আমার সাথে পালাইছে, 2 বছর ধরে আমার সাথে চরের মধ্যে সংসার করছে। আমার খালা বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছিস? কী বলতেছিস? আমি বললাম খালা বিশ্বাস করেন আমি এক বিন্দু পরিমাণে মিথ্যা বলতেছি না। আমি চাঁদনির সাথে 2 বছর ধরে ছিলাম, ওর সাথে আমার সংসার হয়েছে, ঘর হয়েছে। আমি 2 বছর চরের মধ্যে চাঁদনির সাথে ছিলাম। আমার মা বলে ও তো পাগল হয়ে গেছে, ও চরে আমাদেরকে নিয়ে গেছে। কালকে সারা রাত থেকে এই পর্যন্ত চরের মধ্যে ঘুরছি, চরে কোনো ওর ঘরও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই। এবং যে মেয়ের কথা বলতেছে এই মেয়ের কথা তুই বলস। আমার খালা তখন বলতেছে বোন রে আমি আপনার কি বলবো, ওই তো 14 দিন আমাদের এখানে থেকে গেল, 14 দিন ছিল, ওর মেয়ে ছিল, আমরা মেয়ের করে নেব, কিছুদিন আগে ওর বাপের বাড়িতে গেছে। আই করলাম কি আমি চাঁদনির শ্বশুর বাড়িতে যাবো। আর মারে বলতেছে, মা আর খালা বলতেছে তুই কি পাগল হয়ে গেছিস? মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের এই সন্তান আছে, এখন তুই শ্বশুর বাড়িতে কেন যাবি? আমি বললাম আমি চাঁদনির শ্বশুর বাড়িতে যাবো, তারা আমার যেতে দেয় না। এবার হলো কি রাতটা আমি খালার বাড়িতে ছিলাম, শেষ রাতের দিকে ফজরের আগে আমি খালার বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আমি চাঁদনির ওই শ্বশুর বাড়ির দিকে হাঁটতে শুরু করছি। এবং ওই ওদের উঠানে যখন গেছি তখন দিনে 10টা বাজে। 10টা বাজে আমার হান্নান ভাই হুন্ডা পরিষ্কার করতেছে। হান্নান ভাই আমার দেখে বলে কিরে ইয়াসিন, উনি কিন্তু আমার চিনি, কি রে ইয়াসিন তুই আজকে এত বছর পরে? আমি বললাম হান্নান ভাই চাঁদনি কই? এমনি বলতেছি। বলো তোর ভাবি তো ঘরে।
ঘরে বলার পর আমি তখন দৌড়ে ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দিকে ও বাচ্চারে কি জানি খাওয়াইতেছে, বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে। বাচ্চার দেখে আমি বললাম যে চাঁদনি তুমি আমার এই চরের মধ্যে রেখে চলে আসলা কেন? আমার বলে কী বলেন এগুলো আপনি কী বলেন? ওই আমি বললাম যে কী বলেন মানে তুমি কি আমার চিনো না? বলে চিনি তো, আপনি তো আমার মানে আমার আপনার খালার বাড়ির অমুকটা, আপনার সাথে আমার ওষুধের ফার্মেসিতে কথা হয়েছে না? আমি বললাম হ্যাঁ কথা হয়েছে। তো এরপরে তোমার সাথে আমার এই প্রেম ভালোবাসা, তুমি ওর সাথে পালাইয়ে গেলা, আমি তোমার নিয়ে চরের মধ্যে ছিলাম 2 বছর যাবৎ, তোমার কি এগুলো কিছুই মনে নাই? তুমি আমার চিনো না? তুমি এখন চলে এসে তোমার স্বামীর ভাব নিয়ে নিলা? ও তখন হাসতেছে। হান্নান ভাই তখন আসতে আইসা বলে কী রে কী বলস? আমি বলে ভাই ও তো 2 বছর ধরে আমার সাথে ওই জায়গার মধ্যে ছিল। হান্নান ভাই বলে 2 বছর ও যদি তোর সাথে থাকে তা আমার সাথে কে ছিল? আমার মেয়ে হইলো, বাচ্চা হলো, 2 বছর ধরে তো আমার সাথে, কী বলস তো এগুলো? আমি বললাম হান্নান ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন? সবাই বলতেছে আমারে পাগল, সবাই বলতেছে আমারে পাগল, সবাই বলতেছে আমারে পাগল। ঠিক আজকে 2025 সাল আসলো, এখনও সবাই আমাকে ইয়াসিন পাগলা বলে ডাকে। আমার ঘর বাড়ির রাস্তাঘাট সবাই আমাকে ইয়াসিন পাগলা বলে ডাকে। আমি এখনোই চরের মধ্যে গিয়ে নীরবে বসে থাকি, এখনও চরের মধ্যে আমি আমার চাঁদনিকে খুঁজতে থাকি, বাট আমি আমার চাঁদনিকে পাই না। যে চাঁদনির সাথে ইয়াসিন ভাই সংসার করে, আপনার হান্নান ভাই সংসার করে, ওই চাঁদনির কাছে আমি এরকমও চাঁদনিকে বিরক্ত করার একটা পর্যায়ে হান্নান ভাই আমাকে জেল পর্যন্ত খাটায়। আমি 6 মাস জেলেও থাকি এবং আমাকে অনেকবার মারে, আমার মেরে আমাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করায়। এই পাগলামির জন্য বাবা মা দুজনে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমার ভাইয়েরা বিয়ে করছে, বিয়ে শাদী করে আমার মাকে নিয়ে অনেক ভালো আছে, বাবাকে নিয়ে অনেক ভালো আছে, কিন্তু আজও আমি চরে চরে ঘুরে বেড়াই, রাতকে রাত শুধু চিৎকার করে আমি চাঁদনিকে ডাকি। আমি জানি না কে ছিল এই চাঁদনি, আমি জানি না কোথায় গেছে আমার চাঁদনি, আমি জানি না অদূর ভবিষ্যৎ আমি চাঁদনিকে কখনো ফিরে পাবো কিনা, কিন্তু আমি চাঁদনিকে ভালোবাসি। আমার দৃঢ় বিশ্বাস চাঁদনি একদিন আমার কাছে ফিরে আসবে। এই বিশ্বাসটা বুকে স্থাপন করে আমি দিনের পর দিন পার করতেছি। হঠাৎ করে কিছুদিন যাবৎ আমি আপনার কিছু গল্প শুনি, আমার আপনাকে ভালো লাগে। আমি ইউটিউবে শুধু গল্প শুনি, শুধু মানুষের জীবন কাহিনী শুনি, এগুলো আমার ভালো লাগে। এবং সেখান থেকে আমি আমার গল্পগুলো আপনাকে জানালাম সৈকত নামের আমার এক দুঃসম্পর্কের ছোটো ভাইয়ের মাধ্যমে। এবং সৈকত আমাকে সহযোগিতা করে। আমি এখন মাছ ধরি, ট্রলার দিয়ে মাছ ধরি, মাছ বিক্রি করি এবং বেশিরভাগ সময় আমি চরে ঘুরে ঘুরে আমার ভালোবাসার মানুষকে খুঁজি। অনেকেই বলে যে চাঁদনি নাকি পরী ছিল, অনেকেই বলে চাঁদনি জিন ছিল, কিন্তু আমার কাছে মনে হয় না যে চাঁদনি কোনো জিন বা পরী ছিল। আমার কাছে মনে হয় চাঁদনি আমার মতোই রক্তে করা কোনো মানুষ ছিল। তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম চাঁদনি জিন বা পরী ছিল, কিন্তু সে কি আমার ভালোবাসাটা কি ফিরে আসবে না? যদি আমাকে ভালোই না বাসবে তাহলে 2টা বছর আমার সাথে সে কেন ছিল? আমার আর্তনাদ, আমার চিৎকার, আমার কান্না তার কাছে পৌঁছাবে না। আমার দৃঢ় বিশ্বাস চাঁদনি একদিন এই চরে এসে আমার সাথে আবারও ঘর বাঁধবে, আমার সাথে আবারও দেখা হবে। আমার বয়স প্রায় শেষের দিকে, আমার এখন অনেক বয়স হয়েছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, জানি না কতদিন বেঁচে থাকবো, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই চরে চাঁদনির জন্য অপেক্ষা করে যাব। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন এবং আপনি অবশ্যই চাঁদনিকে বলবেন, চাঁদনি যদি আপনাকে শুনে থাকে যেন চাঁদনি আমার কাছে ফিরে আসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই ইয়াসিন পাগলা, ওনাকে সবাই ইয়াসিন পাগলা বলে এবং উনি ইয়াসিন পাগলা নামে ওনার এলাকাতে পরিচিত। যদিও তিনি আসলেই পাগল না, তিনি একজন ভালো মানুষ। এবং ওই ইয়াসিন ভাইয়ের গল্পটা আপনারা শুনেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তবে বিশ্বাস করেন কিছু কিছু গল্প থাকে যেগুলো বুকের মধ্যে সেভ করে রাখা যায়, এবং এই গল্পটা আমার কাছে ঠিক তেমনই একটা গল্প মনে হয়েছে। আজ ইয়াসিন ভাই দেশ, জাতি, পাড়া প্রতিবেশী, মা বাবা সবার কাছে পাগল, এবং পাগল বলেই তিনি আখ্যায়িত। অন্তর ঠান্ডা হয়ে গেছে গল্পটা শুনে। আপনার কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়। তবে হ্যাঁ, চাঁদনির প্রসঙ্গে আমি শুধু একটা কথাই বলবো, গল্প শুনে আমার কাছে মনে হলো যে চাঁদনি আসলেই কোনো মানুষ ছিল না, চাঁদনি আসলেই কোনো একটা পরী ছিল, এবং পরীর সঙ্গে ইয়াসিন 2 বছর ধরে সংসার করেছে। তবে ইয়াসিনের উচিত এখন ভুলে যাওয়া, সব কিছু ভুলে নতুন করে সংসার তৈরি করা। বাট ইয়াসিন হয়তো এটা করতে পারবে না, কারণ এর আগে যতগুলো গল্প আমি পড়েছি, পরী বা জিন যাদেরকে ধরেছে এরা এরপরে ওদের সাথে যদি অন্তত একটা রাতও থাকে, এরপরে নতুন করে আসলে কোনো মানুষের সাথে জড়াতে পারে না। ইয়াসিনও কোনো মানুষের সাথে যদিও জোর করে কখনো ওর পরিবার বিয়ে করায়ও ইয়াসিন ভাই সংসার করতে পারবে না, কারণ আমি দেখিনি যে এইভাবে পরীকে ছেড়ে দিয়ে মানুষের সাথে স্বাভাবিকভাবে থাকতে, এরকম গল্প আমি পাইনি। তো যাই হোক, তারপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ইয়াসিন ভাই যাতে সুষ্ঠু স্বাভাবিক জীবনে ফিরে আসে। ভবিষ্যতে যদি উনি 10 দিনও বেঁচে থাকে, 10টা দিন যেন ওনার জীবনে শান্তিতে কাটে, এই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।